inviting me out here, the faculty of BBMC, as well as especially to Arijit for having me out here. তো আজ আমরা ডিসকাস করব হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ সম্পর্কে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে মোস্ট অফ ইউ আর কোয়াইট ইয়াং, অল অফ ইউ আর স্টুডেন্টস, অলমোস্ট অল অফ ইউ, ফিউ আর ফ্যাকাল্টিজ অলসো। তো ওয়াই এম আই ডিসকাসিং, আমি কেন ডিসকাস করছি হার্ট ডিজিজ টু ইয়াং পিপল? তোমরা তো ইয়াং, ইউ আর হার্ডলি 20-25 ইয়ার্স ওল্ড। তো ইজ ইট রিলেভেন্ট টু ইউ হার্ট ডিজিজ সম্পর্কে ডিসকাশন করা ইন ফ্রন্ট অফ ইউ? ইজ ইট রিলেভেন্ট? দ্য আনসার ইজ ইয়েস, ইজ অ্যাবসলিউটলি রিলেভেন্ট। কারণ আমার আগের স্পিকার যেটা বলে গেছেন যে আগে, স্পেশালি ওয়েন আই স্টার্টেড মাই ক্যারিয়ার মোস্ট ইন আর্লি 2000, আই হ্যাভ বিন ডক্টর ফর লাস্ট 25 ইয়ার্স। তো আমি যখন শুরু করেছি তখন হার্ট ডিজিজ ওয়াজ মোস্ট কমনলি ইন মোর দেন 60s, 60 বা 70 বা 80 বছর বয়সে হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ হতো। কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে গেছে লাস্ট ফিউ 10 or 15 years or so। এখন হার্ট অ্যাটাক আমরা দেখছি ইভেন 25 year old, 30 years, 40 years হার্ট অ্যাটাক ইজ ভেরি কমন। তো তার জন্য ইভেন ফর ইয়াং পিপল অলসো হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ সম্পর্কে নলেজ থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ দেখা গেছে যে হার্ট অ্যাটাক কিসের জন্য হয় বা হার্ট ডিজিজ কিসের জন্য হয়? এটা হয় বেসিক্যালি ব্লকেজের জন্য। হার্টের রক্তনালী আছে কিছু নির্দিষ্ট, সেই রক্তনালীতে যখনই ব্লকেজ আসে তখনই সেটা হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ হয়। তো সেটা কিন্তু একদিনে আসে না, ইট টেক্স লং টাইম, ইট টেক্স অ্যাটলিস্ট 10 to 20 years, 10 থেকে 20 বছর। তো তার জন্যই হার্ট ডিজিজ সম্পর্কে ওয়াকিবহাল থাকাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ইন আর্লি লাইফ। কারণ দেখা গেছে বাই 50 years of age, everybody will be having some blockage or the other. Whoever is 40 to 50 years of age, সামান্য কিছু না কিছু হলে ব্লকেজ থাকবে। ইট মাইট নট বি সিগনিফিকেন্ট, কিন্তু সামান্য কিছু না কিছু ব্লকেজ থাকবে। তো দ্যাটস ওয়াই ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট অল দিস থিংস রাইট ফ্রম ইয়ার আর্লি ডেজ, so that you can prevent it, so that you can live a healthy life. Next question হচ্ছে কি হার্ট ডিজিজ কি প্রিভেলেন্ট আমাদের মধ্যে? দ্য আনসার ইজ ওয়ান্স এগেন ডেফিনেটলি ইয়েস। আমাদের স্পেশালি বাঙালিদের মধ্যে হার্ট ডিজিজ ইজ ভেরি প্রিভেলেন্ট। ইনফ্যাক্ট আমি প্র্যাকটিস করছি অ্যাজ এ কার্ডিওলজিস্ট, তো অলমোস্ট অল দ্য পেশেন্ট আই সি আর হ্যাভিং এ হার্ট অ্যাটাক ইভেন এট দ্য এজ অফ 25 and 30 অলসো। তো নেক্সট কোয়েশ্চেন অনেকেই করছেন আমাদের কাছে যে এটা কি জেনেটিক, যে হার্ট অ্যাটাক যে হচ্ছে বা হার্ট ডিজিজ যে হচ্ছে বা ব্লকেজ যেটা হচ্ছে সেটা কি জেনেটিক? আমার বাবার ছিল, আমার হয়েছে, আমার ছেলেরা হবে। আনসার টু দিস কোয়েশ্চেন ইজ অ্যাবসলিউটলি ইট ইজ নট টোটালি জেনেটিক। আপ টু 80 to 90% ইজ লাইফস্টাইল রিলেটেড। অবভিয়াসলি জেনেটিক্সের রোল আছে, বাট নট টু দ্যাট এক্সটেন্ট। Around 10% genetics do play a role, but otherwise most of the time আমাদের লাইফস্টাইল, ফল্টি লাইফস্টাইলসের জন্য কিন্তু এই হৃদরোগ বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়। তো তার জন্য উই শুড নট ব্লেম আওয়ার জিনস ফর দ্যাট। এটা বললে চলবে না যে আমার বাবার ছিল তার জন্য আমার হয়েছে বিকজ অফ জেনেটিক মেকআপ। না, আমার বাবা যে খাবার দাবার খেতেন বা যে ফল্টি লাইফস্টাইল লিড করতেন, আমিও সেটা পেয়েছি। আমি আমার বাবাকে দেখে সেটা শিখেছি, আমি যেটা করছি সেটা দেখে আমার ছেলে শিখবে। তো অল দিস আর লাইফস্টাইল। তো তার জন্য আমার ছেলে যখন আমাকে দেখে, হি ইজ এ স্কুল গোয়িং কিড, তো ওর ফ্রেন্ডসদের হি অ্যাডভাইজেস কি আরে তুম তো মোটে হো, ইউ আর বিট অন দ্য হেলদি সাইড, ডিক্রিজ ইউর বডি ওয়েট, তুমি ফাস্টিং করো, ফাস্টিং করাটা ভালো। At this age also, he is hardly 8 to 9 years of age. He had understood what is the significance of lifestyle, what is the significance of diet, what is the significance of exercise and other things. তো তার জন্য অ্যাকচুয়ালি আমাদের যে রোগ সম্পর্কে যে আমরা প্রতিরোধ সেটা কিন্তু আমাদের হাতে। নো মেডিসিন, নো সার্জারি, নাথিং উইল বি এবল টু কিওর ইউ। ইউ উইল বি এবল টু কিওর বাই ইয়োর সেলফ। আপনি যদি আপনার ডায়েট বা লাইফস্টাইল মেনটেন করতে পারছেন, দেন ইউ উইল রিমেইন হেলদি অ্যান্ড ইউ ক্যান লিড এ হেলদি লং লাইফ, ফুলফিলিং লাইফ। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ঠিক আছে লাইফস্টাইল আমরা মেনটেন করব, কিন্তু আমরা কি হেলথ অ্যাসেস করতে পারি যে হাউ হেলদি উই আর?
যেমন আমরা অ্যাসেস করতে পারি কি হাউ wealthy we are, maybe by whatever we are having in the bank balance or whatever, how wealthy we are. কিন্তু আমরা হেলথকে কি অ্যাসেস করতে পারি, that how healthy we are? Yes, এটা আমরা অ্যাসেস করতে পারি by different ways, that how healthy we are, আমরা কতটুকু হেলদি। অ্যান্ড এটা যদি আমরা অ্যাসেস করতে পারি যে আমরা কতটুকু হেলদি, what are the ways we can prevent, because it's very important, because it's known as prevention is better than cure. একবার যদি হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ হয়ে যায়, অবভিয়াসলি ট্রিটমেন্ট করাটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কী করে প্রিভেন্ট করা, দ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেন এই রোগটা না হয়। তো WHO এস্টিমেট অনুযায়ী বাই 2030 2.5 কোটি লোকের মৃত্যু হবে বিকজ অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, হুইচ ইজ মাচ মোর দ্যান কম্বাইন্ড ক্যান্সার, ডায়াবেটিস, টিবি, ডায়রিয়া রিলেটেড যত ডেথ আছে, এগুলো কম্বাইন করলে কিন্তু তার থেকেও বেশি ডেথ হচ্ছে বিকজ অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। দিস ইজ নাওডেজ সো কমন। সো দ্যাটস ওয়াই সবার জন্য এটা জানা ইম্পর্টেন্ট, দ্যাট হাউ ক্যান ইউ প্রিভেন্ট টু সার্টেন এক্সটেন্ট অল দিস কার্ডিওভাস্কুলার ডিজিজেস। তো হার্ট অ্যাটাক আমরা প্রায়ই শুনে থাকি যে কারো হার্ট অ্যাটাক হয়েছে। তো হোয়াট আর দ্য সিমটমস অফ হার্ট অ্যাটাক, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা দেখে থাকি অ্যাজ এ ডক্টর, পেশেন্ট এসে বলছে কি আমার তো গ্যাস হয়েছে, এভরিথিং দে অ্যাসক্রাইব দেয়ার সিমটম টু গ্যাস। কারো যদি স্ট্রোক হয় সেটাও গ্যাসের জন্য হয়েছে, কারো যদি বুকে ব্যথা বা হার্ট অ্যাটাক হয় সেটাও গ্যাসের জন্য হয়েছে। তো পেশেন্টদের জন্য সব কিছুই গ্যাস, কিন্তু আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা এগুলো যদি সিমটম থাকে, ইট মাস্ট বি অ্যান ওয়ার্নিং সাইন, প্রবলি ইউ আর সাফারিং ফ্রম হার্ট অ্যাটাক, নট ফ্রম এ গ্যাস। গ্যাস হলেও বুকে ব্যথা হয়, কিন্তু হার্ট অ্যাটাক আর গ্যাসের মধ্যে, ব্যথার মধ্যে একটু পার্থক্য আছে। তো সেই পার্থক্যগুলো কী কী? তো হার্ট অ্যাটাকের পেইন ইউজুয়ালি চেস্টের মধ্যেখানে হয়, এটাকে আমরা বলি রেট্রোস্টার্নামের মধ্যেখানে যে বোনটা আছে, এটার নাম হচ্ছে স্টার্নাম। তো হার্ট অ্যাটাকের পেইন এই মধ্যেখানে হয় মোস্ট কমনলি। অ্যান্ড পেইনেরও যে ক্যারেক্টারিস্টিকটা, ইউজুয়ালি পেইন ইজ, পেশেন্ট যে কমপ্লেন করে ইউজুয়ালি ইজ হেভি ফিলিং। পেশেন্ট বলবে কি আমার হেভি ফিলিং হচ্ছে, বা স্কুইজিং ফিলিং হচ্ছে, বা জ্বালা জ্বালা লাগছে। তার সঙ্গে পেইনটা অনেক ক্ষেত্রে চোয়ালে যেতে পারে, বা গলায় যেতে পারে, বা বাঁ হাতে রেডিয়েট করতে পারে, অনেক ক্ষেত্রে পেছনে ব্যাকেও যেতে পারে। সো দিস আর দ্য ওয়েজ মানে হার্ট অ্যাটাকের পেইন প্রেজেন্ট করছে। ইউজুয়ালি ইটস মিডল অফ দ্য চেস্ট, ইউজুয়ালি ইটস হেভি, বার্নিং, স্কুইজিং। পেশেন্ট ইউজুয়ালি বলবে যে অ্যাজ এফ মানে বুকে হাতি বসে আছে, ভেরি হেভি ফিলিং। অ্যালং উইথ পেইনটা গলায়, চোয়ালে, দাঁতে, লেফট হ্যান্ডে যেতে পারে। তো এরকম যদি পেইনের ক্যারেক্টারিস্টিক থাকে, দেন উই শুড থিঙ্ক দ্যাট প্রবলি আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, মানে প্রবলি উই আর ইন দ্য প্রসেস অফ হ্যাভিং এ হার্ট অ্যাটাক। ঠিক আছে? তার সঙ্গে আরও কিছু ইম্পর্টেন্ট সিমটম থাকে। ইউজুয়ালি পেইনের সঙ্গে যদি সোয়েটিং থাকে, কারো যদি পেইন হচ্ছে তার সঙ্গে যদি সোয়েটিং হচ্ছে, ইট ইজ মোর অফ ইন্ডিকেটিভ দ্যাট প্রবলি হি ইজ সাফারিং ফ্রম হার্ট অ্যাটাক। তো সোয়েটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে কারো যদি পেইনের সঙ্গে সোয়েটিং আছে, সোয়েটিংয়ের সঙ্গে শ্বাসের প্রবলেম হচ্ছে, হি ইজ হ্যাভিং এ শর্টনেস অফ ব্রেথ, দেন অলসো ইজ ইন্ডিকেটিভ দ্যাট প্রবলি হি ইজ হ্যাভিং এ হার্ট অ্যাটাক। ওয়ান্স ইট ইজ প্রবলি, স্টিল নট শিওর। আপনি নিজে থেকে ট্রিটমেন্ট করবেন না, নিজে থেকে গ্যাসের ওষুধ খেয়ে বাড়িতে বসে থাকবেন না। ইফ ইউ আর থিঙ্কিং, সাপোজ রাত্রিবেলা আপনার পেইন হচ্ছে, বুকের মধ্যেখানে পেইন হচ্ছে, হেভি ফিলিং হচ্ছে, বার্নিং ফিলিং হচ্ছে, বা স্কুইজিং ফিলিং হচ্ছে, এটা যাচ্ছে না, ইট ইজ পারসিস্টিং বিয়ন্ড 15 মিনিটস, তার সঙ্গে আপনার ঘাম হচ্ছে, তার সঙ্গে শ্বাসের প্রবলেম হচ্ছে, অ্যান্ড পেইন টিপিক্যাল এরিয়া রেডিয়েট করছে, গলায়, চোয়ালে, হাতে, এইসব জায়গায় যদি রেডিয়েট করছে, কখনো কখনো পেছনে, it indicates probably you are having a heart attack. Do not waste time, do not self-medicate. That is something important. আমরা অনেক পেশেন্ট দেখি, যখন পেশেন্টরা ভাবে গ্যাস হয়েছে, রাত্রিবেলা পেইন হয়েছে, গ্যাসের ওষুধ খেলো, সামান্য একটু ইম্প্রুভমেন্ট হলো, তারপর আবার পেইন হচ্ছে, ওরকম করে 2 দিন চলে গেছে। তো বাই দ্য টাইম দে কাম টু আস, অলরেডি হিজ হার্ট ইজ ড্যামেজ। একবার যদি হার্ট ড্যামেজ হয়ে যায়, আর কিন্তু হার্ট রিকভার করা সম্ভব না, রিপেয়ার করা সম্ভব না। অনেক ক্ষেত্রে আমরা দেখি সেম জিনিস হয়, পেশেন্ট নিজে থেকেই সেলফ মেডিকেট করে, পেশেন্ট বোঝে না, পেশেন্ট ভাবে যে পেশেন্টের গ্যাস হয়েছে, আলটিমেটলি কিন্তু এটা গ্যাস না, ইট ওয়াজ এ হার্ট অ্যাটাক। অনেক ক্ষেত্রে আবার ইনডাইজেশনের মতো ফিলিং হতে পারে,
স্পেশালি কোনো কোনো হার্ট অ্যাটাক আছে যেটাকে বলি আমরা ইনফিরিয়ার ওয়াল এমআই, ওটা সায়েন্টিফিক টার্ম, আমি ডিসকাস করবো না এখানে। তো কোনো কোনো হার্ট অ্যাটাকে ইনডাইজেশনের মতো ফিলিং হতে পারে, পেটের এখানে ব্যথা হবে বা একটু ইনডাইজেশনের মতো ফিল হবে, ভমিটিং হতে পারে। তার সঙ্গে যদি আপনার শ্বাসের প্রবলেম হয়, আপনার যদি মানে নট ফিলিং গুড, আনকমফোর্টেবল ফিলিং হয়, বা প্যালপিটেশন যদি হয়, ঘাম যদি হয়, শ্বাসের সমস্যা হচ্ছে, অল দোজ থিংস ইন্ডিকেট করছে প্রবাবলি আই এম হ্যাভিং এ হার্ট অ্যাটাক, আই শুড ভিজিট এ ডক্টর। ডোন্ট ওয়েস্ট টাইম। কারণ হার্ট অ্যাটাকে বেসিক্যালি কী হয়, হার্ট অ্যাটাকে হার্টের রক্তনালী যেটা থাকে, আমি দেখাচ্ছি এখানে, দিস ইজ এ হার্ট। হার্টের কাজ হচ্ছে পাম্প করা, আমরা মোটামুটি সবাই জানি হার্টের কাজ হচ্ছে পাম্প করা। তো হার্ট থেকে বিভিন্ন রক্তনালী বেরোয়, এগুলো হচ্ছে বড় বড় রক্তনালী, এগুলো ব্রেইনে যাচ্ছে, পেটে যাচ্ছে, হাতে পায়ে সব জায়গায় যাচ্ছে। তো হার্টের কাজ হচ্ছে শরীরের সব জায়গায় থ্রু দ্য ব্লাড ভেসেলস ব্লাড পাম্প করা। কিন্তু হার্ট যে পাম্প করছে, হার্ট কিন্তু প্রতিনিয়ত পাম্প করছে। হার্ট ইজ অ্যান অর্গান, যখন আপনি ঘুমিয়ে থাকছেন তখনও কিন্তু হার্ট পাম্প করছে। হার্ট ইজ নট টেকিং এনি রেস্ট right from birth to our death, even before birth also. Heart starts pumping blood from 21 days of fetal life, মানে ভ্রূণের বয়স যখন 21 দিন হয় তখন থেকেই কিন্তু হার্টের পাম্পিং ক্যাপাসিটি শুরু হয়ে যায়। সো রাইট ফ্রম 21 days to till our death the heart keeps on pumping. তো হার্ট যে এত পাম্প করছে, হার্টের তো শক্তির যোগান দিতে হবে না। আমরা যখন কাজ করি আমাদের শক্তি কোথা থেকে আসে? আমরা যখন কাজ করি ফ্রম আওয়ার ফুড, বিভিন্ন খাবার দাবার আমরা খাচ্ছি, থ্রু দ্যাট উই আর গেটিং আওয়ার এনার্জি। তো হার্ট কোথা থেকে এনার্জি পাচ্ছে? হার্ট এনার্জি পাচ্ছে হার্টের নিজস্ব কিছু রক্তনালী আছে, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হার্টের রক্তনালী। হার্টের ডান দিকে দুটো মেইন রক্তনালী থাকে, হার্টের বাঁ দিকে দুটো মেইন রক্তনালী থাকে, ডান দিকে একটা মেইন রক্তনালী থাকে। এগুলোকে আমরা বলি করোনারি আর্টারিজ, মানে হার্টের নিজস্ব রক্তনালী। এই রক্তনালীর মাধ্যমে হার্ট যে নিজের যে নিউট্রিশন সেটা পাচ্ছে বিকজ অফ দিস ব্লাড ভেসেলস। এই ব্লাড ভেসেলে যখন ব্লকেজ হয় সেটাকে আমরা বলি ব্লকেজ। তো এই যে ইনসাইডে দেখা যাচ্ছে এটা বেসিক্যালি এই রক্তনালী একটা ক্রস সেকশন। তো এটা হচ্ছে রক্তনালী। নর্মালি রক্তনালীতে ওরকম কোনো ব্লক থাকার কথা না, কিন্তু বিকজ অফ আওয়ার ফল্টি লাইফস্টাইল এই যে হলুদ হলুদ যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি এ ফ্যাটি ডিপোজিট, এটাই বেসিক্যালি ব্লক। তো এটাই যখন নর্মালি সবারই ধীরে ধীরে করে ব্লকেজটা শুরু হয়, প্রথমে 5% থাকে, 10%, 20%, 30%, ওরকম ধীরে 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 বাড়তে থাকে। ইট টেক্স লং টাইম, 10 to 20 years ফর দ্য ব্লক টু ডেভেলপ এ সিগনিফিক্যান্ট ব্লক। 10 থেকে 20 বছর লাগে, একদিনে হুট করে হয় না। তো এই ব্লকেজটা আপ টু 50 to 60% থাকলে আপনার কোনো সিমটম ফিল হবে না। আপনি হাঁটাচলা করছেন, আপনি সব কিছু নর্মাল করছেন, আপনার কোনো সিমটম থাকবে না। কিন্তু যখনই ব্লকটা 70% বা তারও বেশি হবে তখন আপনার সিমটম ডেভেলপ করবে। সিমটম বলতে কি? সিমটম বলতে আমরা বুঝি হাঁটাচলা করলে কারো সমস্যা হচ্ছে, সমস্যা বলতে চেস্ট ডিসকমফর্ট। হাঁটাচলা করছেন বা সিঁড়ি বাইছেন তখন চেস্টে প্রেশার ফিল হচ্ছে। আগে যতটুকু হাঁটতে পারতেন এখন পারছেন না, আগে হয়তো বা 5 কিলোমিটার হাঁটতে পারছিলেন এখন পারছেন না। তো অনেকেই ভাবে আমার বয়স হয়েছে হয়তো তার জন্য পারছি না। হ্যাঁ, বুক ব্যথাকে অনেকে ইগনোর করে দেয় বা অনেকে বুঝতে পারে না, ভাবছে ওকে বয়সের সঙ্গে সঙ্গে এটা হয়, বাট ইট মে নট বি লাইক দ্যাট। তো যখনই ব্লকেজটা ধীরে ধীরে বাড়তে শুরু করে অ্যান্ড ওয়ান্স ইট ক্রসেস মোর দেন 70%, এটা হচ্ছে ব্লাড ভেসেলের ভেতরের জায়গাটা, এটাই যখন 70%-এর বেশি ন্যারোইং হয়ে যায় তখনই গিয়ে পেশেন্টের সিমটম হয়। হাঁটাচলা করলে সিমটম হচ্ছে, শ্বাসের সমস্যা হচ্ছে হাঁটলে, বা বুকে ব্যথা হচ্ছে। তো এগুলো হচ্ছে ক্রনিক করোনাইট, মানে এটাতে পেশেন্টের স্টিল এখনও হার্ট অ্যাটাক হয়নি। পেশেন্টের পরিশ্রম করলে বা ইমোশন কোনো কিছু থাকলে, যখন ইমোশন বা ফিজিক্যাল এক্সারশন হচ্ছে তখন সিমটম হচ্ছে, অন্যান্য সময় রেস্টে থাকলে কোনো সিমটম হচ্ছে না। তো পেশেন্ট স্টিল ফাইন। কিন্তু কখনো কখনো কি হয়, এই যে ন্যারোইং আছে রক্তনালীর মধ্যে, এই ন্যারোইংয়ের মধ্যে হুট করে ক্লট হয়ে যায়। আর যখন এই ক্লট হয় তখন কি হয়, হুট করে এই যে ব্লাড ভেসেলের যে রক্তর যে প্রবাহ এটা বন্ধ হয়ে যায়, সাডেনলি স্টপস, অ্যান্ড দ্যাট কজেস হার্ট অ্যাটাক। তো আগের পিকচার আমি দেখিয়েছিলাম যে রক্তনালী ন্যারো হয়ে গেছে, তার জন্য মোর দেন 70% হলে পেশেন্টের সিমটম দেখা যাচ্ছে।
কিন্তু তারপর কি হলো, হুট করে সেই ব্লাড ভেসেলের মধ্যে ক্লট হয়ে গেল। তো ক্লট হওয়ার জন্য কি হলো, যে রক্তনালীর যে রক্ত প্রবাহ, ইট উইল বি 100% কাট অফ, সাডেনলি ব্লাড ফ্লো উইল বি টোটালি গন। মানে সাপোজ এই রক্তনালীটি ব্লক হলো, তো এখান থেকে যেহেতু এখানে 100% ব্লক হয়ে গেছে বিকজ অফ ক্লট, তো তার জন্য এখান থেকে কোনো ব্লাড ফ্লো করবে না, এখান থেকে ব্লাড ফ্লো উইল বি 0%। তার মানে এই জায়গার যে হার্টের মাসেল আছে, সেই মাসেলগুলো কিন্তু, তার মানে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, মানে এখনই পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে। অ্যান্ড যত টাইম যাবে এই হার্টের যে মাসেল আছে, এই মাসেল কিন্তু ড্যামেজ হতে শুরু করবে। হার্টের মাসেল আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্ট করে এই হার্টের মাসেল ড্যামেজকে আমরা প্রতিরোধ করতে পারি। সাপোজ কারো এখন হার্ট অ্যাটাক হয়েছে, বুকে ব্যথা হয়েছে, সঙ্গে সঙ্গে উনি এসেছেন আমাদের কাছে, আমরা ইসিজি করে দেখলাম যে না, পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে। তো আমরা কি বলি, কি আপনার হার্ট অ্যাটাক হয়েছে, তার পেছনে কারণ আছে, আপনার এই যে রক্তনালী আছে হার্টে, এই রক্তনালীতে ব্লাড ক্লট হয়ে গেছে। তো এটা সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করাটা ইম্পর্টেন্ট, আইদার বাই গিভিং সাম মেডিসিন, আমরা সাধারণত কোনো ইঞ্জেকশন দিই, কিন্তু বেস্ট হচ্ছে ইমার্জেন্সি অ্যাঞ্জিওপ্লাস্টি করা। মানে ইমার্জেন্সিতে গিয়ে আমরা কি করি, এই যে ক্লটটা আছে, ক্লটটা আমরা বের করে দিই হার্ট থেকে, আর এই যে ব্লকটা আছে, ব্লকটা আমরা স্টেন্টের মাধ্যমে খুলে দিই। তো ব্লকটা আমরা খুলে দিই আর ক্লটটা আমরা হার্ট থেকে, শরীর থেকে বের করে দিই। তার মানে যেটা এই ব্লকটা ছিল, সেই ব্লকটা আমরা ক্লিয়ার করে দিই। তো এটা কিন্তু খুব টাইম সেন্সিটিভ, কারণ এটা যদি 3-4 ঘন্টার মধ্যে না করা হয়, তাহলে কিন্তু এই যে হার্টের মাসেল ড্যামেজ হতে শুরু করে। আর একবার হার্টের মাসেল ড্যামেজ হলে ইট ক্যান নট বি রিকভার্ড। ওয়ান্স ইটস ড্যামেজড ফর এভার। তো অনেক পেশেন্ট ওরকম দেখি যারা ভাবে যে আমার গ্যাস হয়েছে, অহেতুক ডিলে করছে, বাড়িতে বসে আছে, গ্যাসের বড়ি খাচ্ছে, জেলুসিল খাচ্ছে, এটা খাচ্ছে সেটা খাচ্ছে, আলটিমেটলি হার্ট অ্যাটাক হয়েছে। যখন আমাদের কাছে আসে, অলরেডি 2 days আর ওভার, আর অলরেডি মোর দেন 1 day আর ওভার, তখন আমরা যদি কিছু করিও, হার্টের মাসেল কিন্তু ব্লকটা খুলবেও, এই হার্টের মাসেল কিন্তু রিকভার হবে না। অলরেডি যেটা ড্যামেজ হয়ে গেছে, সেটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে। তার জন্য ইট ইজ ইম্পর্টেন্ট টু রিকগনাইজ দ্য সিমটমস অফ হার্ট অ্যাটাক ওয়েল ইন টাইম। সময় থাকতে হার্ট অ্যাটাকের সিমটমগুলো রিকগনাইজ করাটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে বা হসপিটালে যাওয়াটা ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট ইউ শুড গেট ওয়ান ইসিজি ডান, কারণ ইসিজি ছাড়া কিন্তু এটা হার্ট অ্যাটাক বলা সম্ভব না। অনেক ক্ষেত্রে আমরাও দেখে বলতে পারি না যে এটা হার্ট অ্যাটাক না গ্যাস, কারণ ইট ইজ সামটাইম কনফিউজিং। কারণ যেটা বললাম না, অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাকেও গ্যাসের মতো সমস্যা হতে পারে এখানে পেটে। তো আনলেস উই ডু ইসিজি না করলে কেউ বুঝতে পারবে না যে এটা হার্ট অ্যাটাক না গ্যাস। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ইভেন 20% অফ দ্য হার্ট অ্যাটাক পেশেন্ট যখন আমাদের কাছে আসে, ফার্স্ট ইসিজি নর্মাল থাকে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে পেশেন্ট এসছে রাত্রিবেলা, চেস্ট ডিসকমফর্ট নিয়ে, ইসিজি করা হয়েছে, ইসিজি নর্মাল। অনেক জুনিয়র ডক্টর বলছে স্যার ওটা ডিসচার্জ করে দিচ্ছি, পেশেন্ট ইসিজি তো নর্মাল আছে। ইউজুয়ালি আমরা বলি রাত্রিবেলা যদি কেউ আসে, রাত্রিবেলা কেউ এমনি আসবে না, আনলেস হি ইজ হ্যাভিং সিভিয়ার প্রবলেম। তো রাত্রিবেলা স্পেশালি যদি কেউ আসে, স্পেশালি উইথ চেস্ট ডিসকমফর্ট, ইসিজি যদি নর্মালও থাকে, প্রথম ইসিজি, মেক দ্য পেশেন্ট সিট ইন দ্য ইমার্জেন্সি, মিনিমাম 1 ঘন্টা থাকতে দাও, 2-3টে ইসিজি রিপিট করো। অনেক ক্ষেত্রে দেখা গেছে ফার্স্ট ইসিজি নর্মাল, কিন্তু রিপিট ইসিজিতে হার্ট অ্যাটাকের সিমটম চলে এসছে, কারণ ফার্স্ট ইসিজি অনেক ক্ষেত্রে নর্মাল থাকতে পারে। তো তার জন্য আমরা জুনিয়রদের সবসময় বলি যে প্রথম ইসিজি যদি নর্মালও থাকে, তবুও কিন্তু পেশেন্টকে ডিসচার্জ করবে না, ইট কুড বি ডেঞ্জারাস। অনেক ক্ষেত্রে হয়েছে পেশেন্ট এসছে চেস্ট পেন নিয়ে, রাত্রিবেলা ইসিজি করা হয়েছে, ইসিজি ইজ নর্মাল, ইসিজিতে কোনো সমস্যা নেই, পেশেন্টকে বলা হয়েছে আপনার গ্যাস হয়েছে, বাড়ি যান। হোয়াট হ্যাপেন্স, পেশেন্ট বাড়ি গেছে, পেশেন্ট ইজ ডেড বাই নাইট, কারণ পেশেন্ট ওয়াজ হ্যাভিং হার্ট অ্যাটাক। তো প্রথম ইসিজিতে সেটা আসেনি, কারণ ইসিজিতে চেঞ্জেস আসতে একটু সময় লাগে, ইমিডিয়েটলি সামটাইম ইট মে নট কাম। তো তার জন্য যখনই আপনার লাগছে যে আমার কোনো সিমটম হচ্ছে, স্পেশালি রাত্রিবেলা বা দিনের বেলাই হোক, ডু নট টেক এনি চান্স, নিজে থেকে ট্রিটমেন্ট করবেন না, গো টু এ ডক্টর, গো টু এ হসপিটাল, স্পেশালি যেখানে ইসিজি আছে, কারণ ইসিজি ছাড়া কিন্তু বোঝা সম্ভব না যে এটা হার্ট অ্যাটাক হচ্ছে নাকি। তো ইসিজি করুন, ইসিজি যদি নর্মালও থাকে, ডক্টরকে রিকোয়েস্ট করুন আরও 1-2 ইসিজি করার জন্য। ওটা যদি নর্মাল থাকে, দেন ইটস স্টিল ইজ ওকে, ইউ কুড বি এশিওর দ্যাট প্রবলি ইউ আর নট হ্যাভিং এ হার্ট অ্যাটাক। সো তার জন্য, বিকজ
আনলেস ইউ টেক অ্যান আর্জেন্ট ট্রিটমেন্ট, এই হার্ট মাসেলগুলো কিন্তু ড্যামেজ হয়, আর একবার হার্ট মাসেল ড্যামেজ হলে কিন্তু আর ফিরে আসে না। দেন পেশেন্টস লাইফ ইজ ভেরি মিজারেবল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার একটা পেশেন্ট ছিল, নাম বলবো না, পেশেন্ট ওয়াজ ফ্রম বাংলাদেশ। তো ইয়াং পেশেন্ট, লাস্ট 10 বছর থেকে আমি ট্রিট করছি। অ্যারাউন্ড ওর হার্ট অ্যাটাক হয়েছিল যখন বয়স ছিল 30। তো অ্যাজ ইউজুয়াল যেমন হয়, ডিলে করেছে, কিছু ট্রিটমেন্ট হয়নি, যখন ধরা পড়েছে তখন কিছু করার নেই, অলরেডি হার্ট মাসেল ড্যামেজ। তো রেকারেন্টলি আসতো আমাদের কাছে, প্রতি 2-3 মাস বাংলাদেশ থেকে আসতো। হার্ট এতই ড্যামেজ যে হার্টের যতটুকু পাম্প করার ক্ষমতা অলমোস্ট লাইক 10% 20% কাজ করছে। তো বারবার শ্বাসের প্রবলেম হতো, হাঁটাচলা করতে পারতো না। ট্রিটমেন্ট অপশন একটাই ছিল, ট্রান্সপ্লান্ট। কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো অপশন নেই, কিন্তু ট্রান্সপ্লান্ট তো সবার পক্ষে সম্ভব না, ইজ হিউজলি মানে এক্সপেন্সিভ ওয়ান। হ্যাঁ, আর সব জায়গায় অ্যাভেলেবেল না, সবার পক্ষে সম্ভব না। সিলেক্টেড, আনলেস ইউ আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইউ ক্যানট অ্যাফোর্ড দ্যাট। তো আলটিমেটলি হি হ্যাড এ ভেরি মিজারেবল লাইফ। এত শ্বাসের সমস্যা হতো, কিছু কাজ করতে পারতো না, অ্যান্ড রিসেন্টলি হি ডাইড অ্যাট দ্য এজ অফ 40। বিকজ কিসের জন্য? বিকজ হি ডিডেন্ট রিকগনাইজ হিজ সিমটম ওয়েল অন টাইম। সিমটম হওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর বাবুর কাছে যায়নি, কিছু অনেক লেট হয়ে গেছে, 2 দিন পর গেছে। বাই দ্যাট টাইম হার্ট ইজ অলরেডি ড্যামেজ, হার্ট মাসেল ইজ অলরেডি ড্যামেজ। তারপর আমরা সব ট্রিটমেন্ট দিয়েছি, যা যা ট্রিটমেন্ট দেওয়া, কিন্তু অলরেডি যেটা ড্যামেজ হয়ে যায় সেটা কিন্তু আর ফিরে আসে না। তার জন্য এটা মাথায় রাখতে হবে যে টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন হার্ট ডিজিজ। ইউ হ্যাভ টু রিকগনাইজ দিস অন টাইম। তো এটা দুটো অ্যানজিওগ্রাম অ্যান্ড অ্যানজিওপ্লাস্টি, যেটা আমি কিছুদিন আগেই বলেছি, আমি যেটা এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে হার্টের রক্তনালী, যেটা দেখা যাচ্ছে এই জায়গাটা দেখা যাচ্ছে, এটা ন্যারোইং না, এটাই হচ্ছে ব্লক। তো এটাই ব্লকটা আমরা এই স্টেন্টের মাধ্যমে এটা খুলে দিয়েছি। তো এটা যেটা ব্লক দেখাচ্ছিল, খোলার পর ওরকম। এটা হচ্ছে আরেকটা পেশেন্ট, যেটাতে এই রক্তনালী দেখুন, এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, কারণ এটা 100% ব্লক। তো ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, তার জন্য এটা 100% ব্লক। খোলার পর দেখুন এটা পুরো দেখা যাচ্ছে, এই জায়গা থেকে এটা 100% ব্লক ছিল, তো তার জন্য এটা এখান থেকে কিছু দেখা যাচ্ছিল না। খোলার পর এই যে পুরোটা দেখা যাচ্ছে, শুরুতে ছিল এটা, করার পর হচ্ছে এটা। মজার কথা হচ্ছে পেশেন্টের এজ দেখুন 48 ইয়ার্স, দ্যাট টু ফিমেল। 48 ইয়ার্স ইজ নট দ্য ইয়াংগেস্ট পেশেন্ট। আই হ্যাভ সিন এরকম সিমটম নিয়ে, হার্ট অ্যাটাক নিয়ে 30 বছর বয়সেও আমি পেশেন্ট অপারেট করেছি, মানে 25 ইয়ার্স অলসো। তো তার জন্যই বলছি যে ওরকম না যে আমি ইয়াং, আমি সব কিছু খেতে পারবো, আমি লোহা খেয়ে হজম করতে পারবো। ইটস নট লাইক দ্যাট। ইন টুডেজ ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু বি ভেরি কশাস, ইট কুড অ্যাফেক্ট এনিবডি অ্যান্ড এভরিবডি। তো তার জন্য প্রিভেনশন ইজ দ্য কি। তো হার্ট ডিজিজ, যেটা হার্ট ডিজিজ ইজ ভেরি কমন ইন সাউথ এশিয়ান। সাউথ এশিয়ান বলতে আমরা বুঝি ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, সাউথ এশিয়ান কান্ট্রি। তো সাউথ এশিয়ান কান্ট্রিতে হার্ট ডিজিজ অ্যান্ড হার্ট অ্যাটাক ভেরি কমন, ইভেন 3 times মোর কমন দেন দ্য ওয়েস্টার্ন পার্ট। মানে আমাদের পাশ্চাত্যে যাদের হার্ট অ্যাটাক হয়, ইউজুয়ালি দে আর 60 বা 70 ইয়ার্স ওল্ড, কিন্তু আমাদের কান্ট্রিতে হার্ট অ্যাটাক সাধারণত 30 বা 40 বছর বয়সী আজকাল বেশি হচ্ছে। সেটার পেছনে কারণ কি? তো সেটার পেছনে অনেক কারণ আছে। আপনারা সবাই জানেন স্মোকিং একটা মেইন কারণ, তার সঙ্গে ডায়াবেটিস। ইন্ডিয়াকে বলা হয় ডায়াবেটিক ক্যাপিটাল। তো ডায়াবেটিস থাকলে আমরা মোটামুটি সবাই জানি ডায়াবেটিস থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। কিন্তু সেটা থেকেও ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে প্রি ডায়াবেটিক। প্রি ডায়াবেটিক বলতে আমরা বুঝি যে পেশেন্টের ফ্র্যাঙ্কলি ডায়াবেটিক না। ফ্র্যাঙ্ক ডায়াবেটিক বলতে আমরা কি বুঝি? আমাদের ফাস্টিং সুগার, খালি পেটে যেটা সুগার করছি সেটা 126 বা তারও বেশি, সেটা হলে আমরা বলি ডায়াবেটিস। বা যে আমাদের একটা অ্যাভারেজ যেটা সুগার থাকে, যেটাকে অনেকেই হয়তো জানবে HbA1c, যেটা অ্যাভারেজ সুগার, তো সেটা যদি মোর দেন 6.5 থাকে, দেন উই কল ইজ এ ডায়াবেটিক। কিন্তু অনেকেরই আছে যাদের ফাস্টিং সুগার 126 বা তার বেশি না, হয়তো বা 110, 115, 105 এই রেঞ্জে আছে, বা HbA1c 6.5 বা তার বেশি না, তার থেকে কম আছে, কিন্তু একদম নর্মাল নেই, মেবি ইট ইজ অ্যারাউন্ড 6.2, 6, 6.4 ওরকম রেঞ্জে। তো এগুলো হচ্ছে প্রি ডায়াবেটিক। তো প্রি ডায়াবেটিক পেশেন্টরা, ডায়াবেটিক পেশেন্টদের মোটামুটি একটা অ্যাওয়ারনেস আছে, আমার ডায়াবেটিস আছে, আমাকে সাবধানে চলতে হবে, খাবার দাবার কন্ট্রোল রাখতে হবে। কিন্তু প্রি ডায়াবেটিক পেশেন্টদের সেই অ্যাওয়ারনেসটি নেই, কারণ ওরা ভাবে আমি তো নর্মাল, আমাদের সুগার টুগার কিছু নেই। কিন্তু ওরা
they are not understanding that they are pre-diabetic. That means ওরা কিন্তু একদম নর্মাল রেঞ্জে না। ইফ দে ডু নট হ্যাভ লাইফস্টাইল মডিফিকেশন, ভবিষ্যতে কিন্তু ওদের সমস্যা হবে, ভবিষ্যতে ডায়াবেটিস হবে, অ্যান্ড ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে হার্টের সমস্যা হবে। তো আন্ডারস্ট্যান্ডিং প্রি ডায়াবেটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের উপমহাদেশে প্রি ডায়াবেটিস ইজ ভেরি কমন, অনেকেই আমরা জানি না যে আমাদের প্রি ডায়াবেটিস আছে। আরেকটা যেটা থিংস হুইচ ইজ ভেরি কমন আমাদের মধ্যে, সেটা হচ্ছে ভুঁড়ি, অ্যাবডোমিনাল ফ্যাট, অ্যাবডোমিনাল ওবেসিটি। রাস্তায় বেরোলে আই থিঙ্ক আউট অফ 100 people 80 people will be having the abdominal obesity once they cross 25 years of age. It is very very common among the people out here. তো সেটা why it is so bad? এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে টফি। টফি মানে থিন অন আউটসাইড, ফ্যাট অন ইনসাইড। তার মানে আমাদের মধ্যে দেখা যায় যে আমাদের হাত পাগুলো কিন্তু সরু সরু থাকে, খুব একটা ফ্যাট থাকে না অনেকেরই, তার সঙ্গে কিন্তু এই বেলি থাকে, ভুঁড়ি থাকে। সো দ্যাট আর এই ফিনোমিনার নাম হচ্ছে টফি। তো দ্যাট ইজ ভেরি কমন এমাং সাউথ এশিয়ানস, মানে আমাদের মধ্যে এটা খুব কমন ভুঁড়ি থাকাটা। অ্যান্ড ভুঁড়িটা হচ্ছে এক্সট্রিমলি ডেঞ্জারাস। শরীরের অন্যান্য জায়গায় ফ্যাট থাকলে সেটা তত বেশি ডেঞ্জারাস না। সাপোজ কারোর চোয়ালে ফ্যাট আছে বা হাতে ফ্যাট আছে বা অন্যান্য জায়গায় ফ্যাট আছে, দে আর নট দ্যাট ডেঞ্জারাস। কিন্তু ভুঁড়ি থাকা ইজ অ্যাবসলিউটলি ডেঞ্জারাস। So if you have this, you are in a very high risk category. You have to understand that. ভুঁড়ি থাকাটা, আর ভুঁড়ি আমাদের এইসব জায়গায় ইজ ভেরি ভেরি কমন। তো এটা why it is so dangerous? ভুঁড়ি থাকাটা কেন তো ডেঞ্জারাস? কারণ ভুঁড়ির জন্য কিন্তু সব রোগের সৃষ্টি হয়। এই ভুঁড়ি থেকেই সুগারের সৃষ্টি হয়, ভুঁড়ি থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স সৃষ্টি হয়, ভুঁড়ি থেকে কোলেস্টেরল ড্যামেজ হয়ে যায়, ভুঁড়ি থেকে হার্টের সমস্যা ব্লকেজের সৃষ্টি হয়, ভুঁড়ি থেকেই স্ট্রোক বা অন্যান্য জিনিসের সৃষ্টি হয়, ইভেন ডিমেনশিয়া, এইসব কিন্তু এই ভুঁড়ির জন্য। তো কেন ভুঁড়ি এতগুলো প্রবলেম করছে? কারণ আমরা সাধারণত ভাবি যে ফ্যাট হচ্ছে একটা ইনার্ট সাবস্টেন্স, ফ্যাটের কিছু কাজ নেই, জাস্ট একটু দেখতে একটা কসমেটিক্যালি একটু খারাপ লাগে, বাট ফ্যাট ইজ নট দ্যাট, মানে বেসিক্যালি ওটা ইনার্ট, কিছু করছে না। আসলে কিন্তু তা না, ফ্যাট ইজ এ ভেরি অ্যাক্টিভ সাবস্টেন্স। এটা থেকে অনেক কেমিক্যাল মিডিয়েটার্স তৈরি হচ্ছে, স্পেশালি যে ফ্যাট আমাদের পেটে আছে, যেটা ভুঁড়িতে আছে, সেটা যদি এক্সেসিভ পরিমাণে থাকে, সেটা থেকে অনেক কেমিক্যাল মিডিয়েটার্স তৈরি হয়, স্পেশালি যে টিএনএফ আলফা, ইন্টারলিউকিন, ওরকম। এই কেমিক্যাল মিডিয়েটসকে বলা হয় সাইটোকিন। সাইটোকিনের নাম হয়তো আপনারা শুনে থাকবেন, স্পেশালি ইন দ্য কনটেক্সট অফ কোভিড। কারো সাইটোকিন স্টর্ম হয়েছে, সাইটোকিন স্টর্মে মারা গেছে। কোভিডের সময় খুব প্রচলিত ছিল যে পেশেন্টের সাইটোকাইন স্টর্ম হয়েছে, সাইটোকিন স্টর্ম থেকে পেশেন্ট মারা গেছে। অ্যান্ড কোভিডেও জানি না আপনার মনে আছে কিনা, কোভিড ওবেসিটি থাকলে কিন্তু বা মোটাপা থাকলে কোভিডের মৃত্যু কিন্তু অনেক বেশি হতো। কারণ যদি মোটাপা থাকতো, হি ওয়াজ মোর লাইকলি টু ডাই অফ কোভিড। কারণ ওবেসিটি থেকে কিন্তু আমাদের ইমিউন সিস্টেমও ড্যামেজ হয়ে যায়। তো ওবেসিটি থেকে ওরকম বিভিন্ন সাইটোকিন তৈরি হয়, অ্যান্ড সাইটোকিনের কাজ হচ্ছে ইট ড্যামেজেস এভরিথিং। ব্লাড ভেসেল ড্যামেজ করছে, কোলেস্টেরল ড্যামেজ করছে, ওটা থেকে যত রোগের সৃষ্টি হচ্ছে, হার্ট অ্যাটাক, স্ট্রোক, রেনাল ফেলিয়ার, ডিমেনশিয়া, ইভেন ক্যান্সার অলসো। তো আপনাকে you should be aware that abdominal obesity বা ভুঁড়ি is extremely bad. তো how do you measure it? আমি যে আগে বললাম কি আমরা হেলথ মেজার করতে পারবো কিনা, তার মধ্যে মোস্ট ইনএক্সপেন্সিভ ওয়ে টু মেজার হেলথ ইজ মেজার ইয়ার ওয়েস্ট সার্কামফারেন্স। কোনো পয়সা লাগবে না, কোনো ব্লাড টেস্টের দরকার নেই, জাস্ট টেক এন ইনস্টেপ নিয়ে ইউ টেক ইউর ওয়েস্ট সার্কামফারেন্স এট দ্য লেভেল অফ নেভেল, মানে নাভির চারপাশে কত আছে দ্যাট সার্কামফারেন্স এট দ্য লেভেল অফ নাভির লেভেলে কতটুকু আছে সার্কামফারেন্স, এটা আপনাকে দেখতে হবে। তো মেলসের ক্ষেত্রে ইট শুড বি লেস দেন 35 ইঞ্চেস অ্যান্ড ফিমেলস ইট শুড বি লেস দেন 31। যদি সেন্টিমিটারে কনভার্ট করতে হয়, মেলসের ক্ষেত্রে লেস দেন 90 সেন্টিমিটার অ্যান্ড ফিমেলসের ক্ষেত্রে লেস দেন 80 সেন্টিমিটার। তো আই থিঙ্ক আজ আপনার বাড়ি গিয়ে সবাই দেখবেন একটা ইনস্টেপ নিয়ে হোয়াট ইজ ইয়ার ওয়েস্ট সার্কামফারেন্স, ভেরি ইনএক্সপেন্সিভ থিং টু ডু।
whether it is less than 35 in case of males এর ক্ষেত্রে less than 35 থাকতে হবে and females এর ক্ষেত্রে less than 31 থাকতে হবে। আর যদি তার নিচে থাকে it is well and good, আমার আছে 32, so I'm happy। কিন্তু কারো যদি 35 থেকে বেশি আসে, what needs to be done, কি করতে হবে, and কেন এটা হচ্ছে, why there is so much of prevalence of abdominal obesity বা মোটাপা বা ভুঁড়ি এত প্রিভ্যালেন্ট কেন আমাদের দেশে? তার পেছনে কারণ আছে। the abdominal obesity এত প্রিভ্যালেন্ট যে most common is diet. আমাদের diet is very high in carbohydrate, so diet is something which is very very important. We are consuming too much of carbohydrate, মানে শর্করা। So diet is number one culprit. Second, we are not moving that much. আমরা পরিশ্রম করি না যতটুকু করার কথা আমরা করি না। Third, stress. সবাই স্ট্রেস। In today's world, everybody is stressed. Students are stressed, teachers are stressed, doctor is stressed, patients are stressed. So everybody is stressed, and stress is something which is very important risk factor. So stress management you have to do. Not only stress management, you have to reduce your stress. সবার ক্ষেত্রে আলাদা, কিভাবে স্ট্রেস রিডিউস করতে হয় সেটা আপনার হাতে, কারণ সবার প্রফেশন আলাদা। আমার প্রফেশন আলাদা, আপনাদের প্রফেশন আলাদা, স্টুডেন্টসদের ডিফারেন্ট। তো কিন্তু আপনাকে নিজে থেকেই ম্যানেজ করতে হবে যে আমি স্ট্রেস কী করে করবো। অ্যাজ ফার এক্সাম্পল অফ মাইন্ড, আমি কার্ডিওলজিস্ট, আমি বিজি থাকি। আগে আমি রাত্রিবেলা যে কোনো টাইমে কেস করতাম, রাত্রিবেলা ইমার্জেন্সি কেস হলে আমি 3-4টার সময় করতাম, কিন্তু তারপর দেখলাম যে ওরকম করলে আমার নিজের লাইফই হয়ে যায়। সো লেটার অন আমি কি করলাম, দ্যাট নাওয়াডেজ আই ডু নট ডু, শুনতে কেমন লাগবে বাট ইমার্জেন্সি কেসেস আই হ্যাভ স্টপ ডুইং অ্যাট ডেট অফ নাইট। কারণ আমাকে প্রথমে তো আমাকে নিজে বাঁচতে হবে। ইফ আই এম হেলদি আই ক্যান গিভ ইউ সাম অ্যাডভাইস। আমি যদি নিজেই আনহেলদি থাকি আমি আপনাকে কি অ্যাডভাইস দেবো? তো আই হ্যাভ টু সেফগার্ড মাই health at the cost of anything. So you should know how to manage your stress. So management of stress is very important. Fourth হচ্ছে স্লিপ। আমরা অনেকেই ভাবি স্লিপ ইজ, আচ্ছা ঠিক আছে স্লিপ সবাই তো ঘুমোয়, সেটা খুব ইম্পর্টেন্ট না, কিন্তু স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি গুড কোয়ালিটি আর গুড কোয়ান্টিটি স্লিপ না থাকে, ইউ আর বাউন্ড টু সাফার। আপনার ডায়েট হয়তো বা ঠিক আছে, আপনার এক্সারসাইজ হয়তো বা ঠিক আছে, আপনার হয়তো বা ততটুকু স্ট্রেস নেই লাইফে, কিন্তু আপনার ঘুম যদি ঠিক না হয় দেন ইউ আর বাউন্ড টু সাফার। কারণ ঘুম হচ্ছে ফাউন্ডেশন। আমাদের বিল্ডিংয়ে যেমন ফাউন্ডেশন আছে, বেসড অন দ্য ফাউন্ডেশন এই পিলারগুলো দাঁড়িয়ে আছে, তেমনই আমাদের যে হেলথের যে ফাউন্ডেশন, আমাদের হেলথের ফাউন্ডেশন হচ্ছে স্লিপ। অ্যান্ড স্লিপের ওপরে কিন্তু এই হেলথ পিলার বেসিক্যালি ডায়েট, এক্সারসাইজ, স্ট্রেস রিডাকশন ওগুলো দাঁড়িয়ে আছে। তো স্লিপ যদি ঠিক না থাকে, আপনি অন্যগুলো ঠিক করছেন কিন্তু আপনার কিন্তু হেলথ ইজ বাউন্ড টু সাফার। Especially important for Sethi Sahab, who is a short sleeper. আমি সবসময় ওনাকে বলি, he is my patient. তো you should have an adequate sleep. Some days is okay, but you should have an adequate sleep. তো যেটা বলছিলাম আমি, এই যে অ্যাবডোমিনাল ফ্যাটের পেছনে কারণ fourfold. One is diet, second is lack of exercise by movement, third is stress, and fourth is স্লিপ। এক্সারসাইজের সম্বন্ধে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে, এক্সারসাইজ মানে হচ্ছে জিমে যাওয়া। না, জিমে গেলে যে শুধু এক্সারসাইজ হয় তেমন কিন্তু না, জিমে না গিয়েও আপনি এক্সারসাইজ করতে পারেন। ইনফ্যাক্ট আপনি যদি এভরি আওয়ারলি ইফ ইউ মুভ, যেমন আমার ক্ষেত্রে আমি পেশেন্ট দেখি, অপারেশন করি, তো পেশেন্ট দেখার 1 ঘন্টা পর আই টেক এ ব্রেক, আই গো ফর এ ওয়াক ফর 5 to 10 minutes, 5 থেকে 10 মিনিটের পায়চারা করি, I take up the stairs, সিঁড়িতে ওঠানামা করি for 5 to 10 minutes, then I come once again and see the patient. So that is more important. Every hour, আপনার হয়তো বা ডেস্ক জব আছে, আপনি কোনো অফিসে কাজ করছেন, 1 ঘন্টা আপনি বসে কাজ করুন, কিন্তু আফটার 1 hour you get up, you go for a walk, 5-10 মিনিট আপনি পায়চারি করুন, একটু don't take the lift, take the stairs, very important. কারণ ওরকম করলে কি হয়, whole day you are moving. After every 1 hour you are moving whole day.
তো স্মল, ইট ইজ লাইক এন এসআইপি যেমন স্মল ইনভেস্টমেন্ট উইল গিভ এ বিগ ইনভেস্টমেন্ট টুয়ার্ডস দ্য লেটার পার্ট, এটার ক্ষেত্রেও সেম, স্মল মুভমেন্ট অল থ্রুআউট দ্য ডে ইজ মোর ইম্পর্টেন্ট দেন গোয়িং টু দ্য জিম। কারণ জিমে দেখা গেছে যারাই যায় স্পেশাল 1 ঘন্টার জন্য যাচ্ছে, কিন্তু আলটিমেটলি 1 ঘন্টা এক্সারসাইজ হয় না, 30 মিনিটই এক্সারসাইজ হয়। আর এক্সারসাইজ করার পর দে আর হাংরি, জিম থেকে বেরিয়ে কিছু জুস খেয়ে নিল বা কিছু চপ খেয়ে নিল, তো আলটিমেটলি জিমে যাওয়ার কোনো মানেই রইল না। অ্যান্ড যারাই জিম করছে ওরা জিমে যায়, কিন্তু অন্যান্য সব মানে আদার 23 আওয়ার্স অফ এ ডে দে আর নট ভেরি অ্যাক্টিভ। ওরা তো ভাবে না আমি তো জিম গেছি, আমি তো মুগুর অনেক ভেজেছি, তো আমার দরকার নেই, অন্য টাইমে আমার হাঁটাচলা করার ততটুকু দরকার নেই। তো দে আর নর্মালি অন অ্যান অ্যাভারেজ দেখা গেছে, তো যারা জিমে যায় ইউজুয়ালি অন্যান্য টাইমে দে আর নট ভেরি অ্যাক্টিভ। সো জিমে যাওয়া থেকে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট কিপ অন মুভিং অলওয়েজ, দ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো yeah, coming to the diet, so we have discussed about sleep, we have discussed about exercise, stress reduction. Our diet is too much full of carbohydrate, মানে শর্করা, especially Bengali population. তো আমাদের যেখানে ডায়েটে কার্বোহাইড্রেটের পরিমাণ 10 to 15%, তার বেশি হওয়ার কথা না, সেখানে 70 to 80% আর ফুল অফ কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটের উৎসটা কি সেটা আমরা ডিসকাস করে নেবো, কার্বোহাইড্রেটের উৎসটা কি, অ্যান্ড ওয়াই সো মাচ অফ কার্বোহাইড্রেট ইজ ব্যাড। এত যে আমাদের ডায়েটে কার্বোহাইড্রেট বা শর্করা আছে, ওয়াই ইট ইজ সো ব্যাড ফর আস। তো কার্বোহাইড্রেটের উৎস হচ্ছে এগুলো, মিঠাই উইচ ইজ ভেরি উই আর ফন্ড অফ, আমাদের যে কোনো উৎসবেই হোক, সেটা আনন্দের উৎসবেই হোক বা দুঃখের শ্রাদ্ধতেও মিষ্টি চলছে, আবার অন্নপ্রাশনেও মিষ্টি চলছে, কারো বাড়িতে গেলেও মিষ্টি চলছে। তো অন অল অকেশনস উই আর ফন্ড অফ টেকিং সুইটস। তো দিস ইজ এ ভেরি মেজর কালপ্রিট, দ্য সুইটস। তার সঙ্গে অন্যান্য বেকারি আইটেমস আছে, চকলেট আছে, গুড় আছে। সো অল দিস আর sources of simple sugar, and simple sugar is very bad. You have to avoid the simple sugar as much as possible. তো হাই কার্বোহাইড্রেট কেন এত ডেঞ্জারাস? ওয়াই হাই কার্বোহাইড্রেট ইজ সো মাচ ব্যাড ফর আস? আমাদের জন্য কেন এত ডেঞ্জারাস? এটা হচ্ছে একটা ব্রাশ, এটা হচ্ছে ব্লাড ভেসেলস। ব্রাশ নিয়ে কোনো নাড়িতে যে নাড়াচাড়া করলে যেমন ড্যামেজ হয়ে যায়, সেম জিনিস এক্সেসিভ সুগার ব্লাডে থাকলে সেম করছে। আমাদের রক্তনালীতে অ্যারাউন্ড 2 to 4 টিস্পুন সুগার থাকা দরকার, অ্যারাউন্ড 80 মিলিগ্রাম%, মানে নর্মাল সুগার ইন দ্য ব্লাড ভেসেলস। কিন্তু সেটাই আমাদের থাকছে 150 বা 160, মানে অলমোস্ট 2 টাইমস। তো এক্সেসিভ পরিমাণ যখন সুগার আমাদের ব্লাড স্ট্রিমে ব্লাডে চলাচল করছে, সেটাই কিন্তু ব্লাড ভেসেলকে ড্যামেজ করে দিচ্ছে। কিভাবে ড্যামেজ করছে? কেমিস্ট্রি যারা আছেন ওরা বলতে পারবেন। দের ইজ এ প্রসেস কল্ড গ্লাইকেশন। আমি জানি না আপনার কেমিস্ট্রিতে ওটা আছে কিনা। গ্লাইকেশন মানে হচ্ছে যখনই ব্লাডে শর্করার পরিমাণ, সুগারের পরিমাণ বেশি, সেটা গিয়ে অ্যাটাচ হচ্ছে ব্লাডের অন্যান্য জিনিস বা শরীরের অন্যান্য যে উপাদান আছে, যেমন প্রোটিন, যেমন লিপিডস বা যেমন ডিএনএ, তো এগুলোর সঙ্গে গিয়ে যুক্ত হচ্ছে। তো এটারই নামই হচ্ছে গ্লাইকেশন। সাধারণত সুগার অন্য মলিকিউলসের সঙ্গে যুক্ত হওয়ার কথা না, কিন্তু আমাদের শরীরে এত বেশি সুগার থাকে ব্লাড ভেসেলে, কারণ আমরা প্রতিনিয়তই সুগার নিচ্ছি, প্রতিনিয়তই কার্বোহাইড্রেট নিচ্ছি। তো আমাদের শরীরে ব্লাড ভেসেলে সুগারের পরিমাণ অনেক বেশি, আর এত বেশি সুগার থাকার জন্যই সুগার ইজ গেটিং অ্যাটাচ টু প্রোটিন, সুগার ইজ গেটিং অ্যাটাচ টু লিপিডস, সুগার ইজ গেটিং অ্যাটাচ টু ডিএনএ, এনজাইমস, অন্যান্য ইয়ের সঙ্গে that is getting attached. So সেটার নামই হচ্ছে গ্লাইকেশন। সো বেসিক্যালি গ্লাইকেশন ইজ লাইক এ, কি বলবো, টোস্ট দেখেছেন, পাউরুটি দেখেছেন, পাউরুটিকে গরম করলে সেটা টোস্ট হয়ে যায়, ইট বিকামস হার্ড। তো গ্লাইকেশন ইজ দ্য সেম থিং। একবার যখন প্রোটিন গ্লুকোজের সঙ্গে যুক্ত হয়, প্রোটিন কিন্তু ড্যামেজ হয়ে যায়। তো গ্লুকোজ যতই আমাদের শরীরে বেশি থাকবে, শরীরের বিভিন্ন অর্গান কিন্তু ড্যামেজ হতে শুরু করে, বিকজ সুগার গেটস অ্যাটাচ টু প্রোটিন, সুগার গেটস অ্যাটাচ টু লিপিড, সুগার অ্যাটাচ হয় ডিএনএর সঙ্গে। তো ইট কজেস গ্লাইকেশন অ্যান্ড টিস্যু ড্যামেজ। অ্যান্ড ওয়ান্স এ গ্লাইকেশন যখনই বেশি, অ্যান্ড বিকজ অফ দিস গ্লাইকেশন আমাদের কিন্তু আমাদের স্কিন কেন রিঙ্কেল হয় ওয়ান্স ইউ গেট এজড? বিকজ অফ দিস গ্লাইকেশন। আমরা কেন, ওয়াই ডু এজ, আমাদের এজ কেন বাড়ে? বিকজ অফ দিস গ্লাইকেশন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো উইথ এজ কেন
ফাংশন কম করতে শুরু করে বিকজ অফ দিস গ্লাইকেশন। তো সেটা গ্লাইকেশন বেসিক্যালি ইজ ইরিভার্সিবল প্রসেস, ওটা রিভার্স করা যায় না। কিন্তু আমরা যদি আমাদের খাদ্যে কার্বোহাইড্রেট কমিয়ে দিতে পারি, এটা ডিক্রিজ করা যায়। তার মানে ইফ ইউ ওয়ান্ট টু লুক ইয়াঙ্গার, রিডিউস ইউর কার্বোহাইড্রেট ইনটেক বিকজ উইল ডিক্রিজ গ্লাইকেশন। If you want to look, if you want to be healthy, if you want to have a long, healthy, fruitful life, decrease your carbohydrate intake. কারণ কার্বোহাইড্রেট ইনটেক ডিক্রিজ করলে ব্লাডে সুগারের পরিমাণ কম থাকবে, সুগারের পরিমাণ কম থাকলে গ্লাইকেশন হবে না, আর গ্লাইকেশন না হলে উইল লুক ইয়াঙ্গার, উইল বি হেলদিয়ার অলসো। তো দ্যাটস হাউ হাই এক্সেস সুগার ইন দ্য ব্লাড। আমাদের হয়তো ডায়াবেটিস নেই, কিন্তু আমাদের সুগারের পরিমাণ ব্লাডে বেশি, আর সেটার জন্যই আমাদের এই ড্যামেজগুলো হচ্ছে। তো so that's why the evil is the refined carbohydrate. তো রিফাইন্ড কার্বোহাইড্রেট মানে যেগুলোতে, যেমন আমি বললাম, বিভিন্ন সুইটস, কনফেকশনারি, বেকারি আইটেমস, এগুলোতে কার্বোহাইড্রেটের পরিমাণ প্রচুর পরিমাণে বেশি, আর এটার জন্যই কিন্তু অল দোজ হার্ট ডিজিজ, স্ট্রোক, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ওবিসিটি এগুলো দায়ী। তার সঙ্গে অবশ্যই ল্যাক অফ স্লিপ, স্ট্রেস আর ফাস্ট ফুড কনজাম্পশন ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো শুধু যে মিষ্টিতে রিফাইন্ড কার্বোহাইড্রেট আছে সেটা না, ইভেন আমাদের যেটা স্টেপল ফুড, আমাদের স্টেপল ফুড কি, আমরা কি সবসময় খাই, ভাত, ভাতেও কিন্তু ইজ ফুল অফ রিফাইন্ড কার্বোহাইড্রেট। তো নেক্সট আপনি জিজ্ঞেস করবে তাহলে কি আমরা ভাত খাবো না, বিকজ উই আর অ্যাকাস্টম টু টেকিং রাইস, না, আমরা ছোটবেলা থেকেই ভাত খেয়ে আসছি। তো আপনি হয়তো বলবেন কি না, আমাদের পূর্বপুরুষরাও তো ভাত খেত, ওদের তো এত হার্ট অ্যাটাক হতো না বা হার্টের সমস্যা হতো না, আমরাও ভাত খাচ্ছি, তো ভাত কেন আমি মানে ওয়াই ইট ইজ সো ব্যাড, কারণ ওরাও ভাত খেত, ওদের তো ততটুকু হতো না, এখন কেন হচ্ছে? কথাটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা ভাত খেত, কিন্তু দে ওয়্যার নট ইটিং এভরি আওয়ার। আমাদের আজকালকার ইন্ডাস্ট্রিয়ালাইজ যে সোসাইটি আছে, ফাস্ট ফুড সোসাইটি যেটা আছে, সেটাতে কি হচ্ছে, আমরা বারবার খাচ্ছি। সাধারণত আমরা 3 বার খাই, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। তার মধ্যেও কিন্তু আমরা স্ন্যাক্স নিচ্ছি, যেমন এখানেই দেওয়া হলো স্ন্যাক্স, তো স্ন্যাক্স নিচ্ছি, সকালবেলার লাঞ্চের মধ্যে একটা স্ন্যাক্স, লাঞ্চ আর বিকেলবেলার মধ্যে আরেকটা স্ন্যাক্স, ডিনারের আগে আর একটা স্ন্যাক্স, ডিনারের পরও একটা ডেজার্ট সামথিং। তো আলটিমেটলি উই আর কন্টিনিউয়াসলি টেকিং ফুড। আমরা সাপোজ আমরা 7 ঘন্টা বা 8 ঘন্টা সাপোজ আমরা ঘুমোচ্ছি, মানে 16 আওয়ার্স উই আর এওয়েক। তো 16 ঘন্টা যদি আমরা এওয়েক থাকি, তার মধ্যে কিন্তু এভরি 2 আওয়ার্স উই আর টেকিং ফুড, অ্যাটলিস্ট 7 to 8 টাইমস অজান্তেই আপনি খাচ্ছেন। হয়তোবা একটা বিস্কিট খাচ্ছেন, বাট দ্যাট ইজ অলসো ফুড। হয়তোবা কেক খাচ্ছেন বা যাই খাচ্ছেন। So that is something which is causing all the diseases. Too much of frequent food intake, multiple times food intake. আমাদের পূর্বপুরুষরা কিন্তু ফ্রিকোয়েন্ট ফুড এত ইনটেক করতো না, ঠিক আছে, ভাত খেত, বাট দে ইউজ টু টেক টুয়াইস এ ডে অ্যাট দ্য মোস্ট। অ্যান্ড ওরা কায়িক পরিশ্রম করতো, দে ইউজ টু গো টু দ্য ফিল্ড ফর ফার্মিং পারপাস। আমরা সেটা করছি না, আমাদের ডেস্ক জব আছে, আমরা হাঁটাচলাই করছি না, সবসময় বসে আছি, লেকচার দিচ্ছি, পেশেন্ট দেখছি, স্টুডেন্ট পড়াচ্ছি, উই আর নট মুভিং আওয়ার বডি। তো উই আর নট মুভিং আওয়ার বডি, আমাদের প্রচুর স্ট্রেস আছে, ফিজিক্যাল স্ট্রেস, ইমোশনাল স্ট্রেস, ফিনান্সিয়াল স্ট্রেস, মর্টগেজ স্ট্রেস, ইএমআই স্ট্রেস। সো এত স্ট্রেস আছে, ল্যাক অফ স্লিপ, আমরা ঘুমোচ্ছি না, আমাদের ডেডলাইন আছে, আমাদের থিসিসের ডেডলাইন আছে, আমাদের কাজের ডেডলাইন আছে, আমরা 4-5 ঘন্টা ঘুমোচ্ছি, ঘুমোলেও ঘুম ঠিক হচ্ছে না। তো আর কি লাগে, অল দোজ ইজ কন্ট্রিবিউটিং টুয়ার্ডস দিস হার্ট ডিজিজ এপিডেমিক। তো তার জন্য আগেরকার আমাদের পূর্বপুরুষরা ভাত খেলেও সেটা ওদের ক্ষতি করতো না, কারণ ওদের ওরকম ছিল না, দে আর হ্যাভিং রিলেটিভলি স্ট্রেস ফ্রি লাইফ, দে ইউজ টু ওয়াক ফ্রিকোয়েন্টলি, দে ইউজ টু ইনভলভ ইন, মানে কায়িক পরিশ্রম করতো, যেটা আমরা করছি না। ওদের ঘুম ঠিক ছিল, সন্ধ্যেবেলা, এখনও গ্রামে গেলে ওরা সন্ধ্যাবেলা ঘুমিয়ে যায়, কিন্তু এটা এখন আমরা কটার সময় ঘুমোতে যাই, মেবি 11, মেবি 12, মেবি 1। সো অল দিস আর কন্ট্রিবিউটিং টুয়ার্ডস হার্ট ডিজিজ এপিডেমিক। তো তার জন্য ইন টুডেজ ওয়ার্ল্ড
Refined carbohydrate intake should be limited. So what's wrong with the white rice? রাইসে বেসিক্যালি কি হয়, রাইস যদি আমরা দেখি তিনটা লেয়ার থাকে, বাইরের লেয়ার, ভেতরের লেয়ার অ্যান্ড সব থেকে ভেতরের লেয়ার, which is known as bran, germ and endosperm scientifically. তো আমরা যে রাইস নিচ্ছি সেই রাইস কিন্তু পলিশ রাইস বলতে বুঝি আমরা মিলিংয়ে গিয়ে এটা পলিশ হচ্ছে, আর পলিশের জন্য কি হচ্ছে, বাইরের যে দুটো লেয়ার সেটা কিন্তু চলে যাচ্ছে, শুধু হয়ে যাচ্ছে ভেতরের লেয়ারটা, দিস এন্ডোস্পার্ম, অ্যান্ড এন্ডোস্পার্ম ইজ নাথিং বাট কার্বোহাইড্রেট, ওটা কার্বোহাইড্রেট বা শর্করা ছাড়া কিছু না, ইজ ফুল অফ কার্বোহাইড্রেট। বাকি যে ভালো জিনিসগুলো ছিল প্রোটিন বা ফাইবার বা ভিটামিনস, এগুলো কিন্তু মিলিংয়ের জন্য চলে যাচ্ছে। তো যখনই আপনি হোয়াইট রাইস নিচ্ছেন, ইউ আর বেসিক্যালি কনজিউমিং এ ফুল অফ কার্বোহাইড্রেট সাবস্টেন্স, মানে আপনি শুধু কার্বোহাইড্রেট নিচ্ছেন আর কিছু না, এটাতে কোনো বাকি অন্য কিছু নেই ফর ইয়ার হেলথ। সো whenever you are taking this white rice, your blood sugar is spiking up. তো এটাই দেখাচ্ছে white rice is no better than table sugar. 150 gram of boiled rice is equivalent to 10 teaspoon of table sugar. আপনি নিশ্চয়ই 10 চামচ চিনি খাবেন না, আপনি জানেন যে চিনি is not, sugar is not good for health, it causes so much of bad things, কিন্তু এটা দেখা যাচ্ছে 150 গ্রাম, আমাদের মধ্যে অনেকেই হয়তো বা 150 গ্রাম নিচ্ছি পার সার্ভিং, আমি জানি না হাউ মাচ পিপল টেক, বাট 150 আই ডোন্ট থিঙ্ক সো ইজ এ ভেরি হাই নাম্বার। তো 150 গ্রাম যদি বয়েলড রাইস নেওয়া যায়, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু 10 টিস্পুন অফ সুগার। নো সেন পার্সন উড বি টেকিং 10 teaspoon of sugar, isn't it? তো দ্যাট ইজ হাউ। তো what about my family eats rice with every meal? Is it a good idea? Rice is not an ideal carbohydrate, কারণ রাইস নিলে আপনার সুগার লেভেল রাইজ করবে। তো ইউ ক্যান টেক রাইস বাট ইয়ার পোর্শন শুড বি লিমিটেড। থালা ভর্তি ভাত খাওয়া চলবে না, স্পেশালি ইন টুডেজ ওয়ার্ল্ড। যখনই আপনি থালা ভর্তি ভাত খাবেন, ইউ উইল ল্যান্ড আপ ইন প্রবলেম। নট এক দুদিনে কিছু হবে না, 1-2 days nothing will happen, but over a long period of time, over a period of 10 years, 20 years, this is going to hurt you. তো অল্টারনেটিভ কি? আমি বললাম যে ট্রাই টু নট এলিমিনেট, রিডিউস দ্য রাইস ইনটেক, ডিক্রিজ দ্য কোয়ান্টিটি। রাইসের যতটুকু কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটিটা লিমিট করুন। তো হোয়াইট রাইসের আর কি কি অল্টারনেটিভ থাকতে পারে যেটা আপনি নিতে পারেন? তার মধ্যে একটা হচ্ছে ব্রাউন রাইস, কারণ ব্রাউন রাইসে ফাইবারের পরিমাণ বেশি। দিস ইজ ব্রাউন রাইস, দিস ইজ হোয়াইট রাইস। ব্রাউন রাইসে হোয়াইট রাইস থেকে 3 গুণ বেশি ফাইবার আছে। আর ফাইবার হচ্ছে একটা সাবস্টেন্স যেটা আমাদের স্যাটাইটি দেয়, মানে পরিতৃপ্তি দেয়। যত আমাদের খাবারে ফাইবার পরিমাণ বেশি থাকবে, আমাদের কিন্তু ফুলনেস আসবে। যেমন শাকসবজিতে ফাইবার আছে, যেমন ফলে ফাইবার আছে। তো যতই আপনি ফাইবার বেশি নেবেন, ফাইবার কিন্তু বেশি আপনি নিতে পারবেন না, বিকজ ইট উইল সোয়েল ইয়ার স্টমাক। আপনার পরিতৃপ্তি আসবে, স্যাটাইটি আসবে, তা আপনি এক্সেস কনজামশন করতে পারবেন না। তো হোয়াইট রাইসের একটা বিকল্প হচ্ছে ব্রাউন রাইস, বা আপনি নিতে পারেন পার বয়েলড রাইস বা সেদ্ধ ভাত যেটা বলি আমি, দ্যাট ইজ অলসো বেটার। কারণ হোয়াইট রাইসের যেটা গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে একটা প্যারামিটার যেটাতে আমরা বুঝি যে কোনো সাবস্টেন্স নিলে আপনার সুগার কতটুকু বাড়বে। তো কোনো জিনিসের গ্লাইসেমিক ইন্ডেক্স যদি 55-এর নিচে হয়, দ্যাট মিনস ইজ গুড, লো গ্লাইসেমিক ইন্ডেক্স। যত শাকসবজি আছে, বেশিরভাগ শাকসবজি আছে, এগুলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স। তো আমাদের গোল হচ্ছে টু কনজিউম দোজ সাবস্টেন্সেস যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স লো বা মিডিয়াম। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আমাদের অ্যাভয়েড করতে হবে। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কিসে পড়ছে? যেগুলো সুগার, যেমন টেবিল সুগার বা সুইটস, বা যেগুলো খুব মিষ্টি ফল আছে, এগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। তেমনি রাইস কিন্তু পড়ছে মিডিয়াম গ্লাইসেমিক, অ্যারাউন্ড রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 70। তো রাইসের গ্লাইসেমিক মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স। কিন্তু পার বয়েলড রাইস মানে সেদ্ধ ভাত যেটা, এটার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 38, মানে এটা গ্লাইসেমিক, মানে এটা খেলে আপনার সুগার কিন্তু ততটুকু রাইস করবে না। তো হোয়াইট রাইসের পরিবর্তে আপনি ব্রাউন রাইস নিতে পারেন, বা আপনি পার বয়েলড রাইস, এটা আমরা বলি সেদ্ধ ভাত, সেটা আপনি নিতে পারেন, ইটস এ
গুড অপশন। বা আপনি ডালিয়া নিতে পারেন, ডালিয়া ইজ অলসো ভেরি গুড অপশন, কারণ ডালিয়া ইজ রিচ ইন ফাইবার, এটাতে আপনার সুগার রেইজ করবে না। তো there is a ডালিয়া, তো ডালিয়া কুড বি ইউজড এজ রাইস অল্টারনেটিভ, কারণ এটা হাই ফাইবার আছে, অ্যান্ড হাই ফাইবারের জন্য এটা আপনার ইট ওন্ট রেইজ ইউর ব্লাড সুগার। সেম থিং, তো হোয়াইট রাইসের অল্টারনেটিভ আমরা কি নিতে পারি? হোয়াইট রাইসের অল্টারনেটিভ, ফার্স্ট অফ অল আমাদের হোয়াইট রাইস যদি নিতেই হয়, ইউ হ্যাভ টু রিডিউস দ্য কোয়ান্টিটি, ইউ হ্যাভ টু রিডিউস দ্য কোয়ান্টিটি। দিনে 3 বার হোয়াইট রাইস নেওয়া চলবে না, ওয়ান্স ইন এ ডে ইজ ওকে। যেমন আই পার্সোনালি ডোন্ট টেক রাইস, আই ট্রাই টু অ্যাভয়েড রাইস। আপনি পার বয়েলড রাইস নিতে পারেন। হোয়াইট রাইসের অল্টারনেটিভ আপনি ডালিয়া নিতে পারেন। আরেকটা জিনিস আছে যেটা নাম হচ্ছে কিনোয়া, এটা পাওয়া যায় আজকাল অনেক জায়গাতেই পাওয়া যায়, অ্যামাজনে পাওয়া যায়। কিনোয়া ইজ অলসো ভেরি গুড, সো কিনোয়া আপনি নিতে পারেন। সো দিস আর দ্য অল্টারনেটিভ অফ হোয়াইট রাইস। হোয়াট অ্যাবাউট রুটি? রুটি বা ভাত দুটো কি একই জিনিস? যদি আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স দেখি, মানে এটার সুগার রেইজ করার যে ক্যাপাবিলিটি, আমরা অলরেডি ডিসকাস করেছি, যে জিনিস খেলে সুগার আপনার যত বাড়বে সেটা স্বাস্থ্যের জন্য হানিকারক। তো আমাদের সেই জিনিসের ব্যবহার করা উচিত যেটাতে সুগার ততটুকু রেইজ করবে না। তো রাইসের ক্ষেত্রে আমরা দেখলাম কি কি রাইস অল্টারনেটিভ নিলে আপনার সুগার রেইজ করবে না। রুটির ক্ষেত্রে কি? রুটি ইজ অলসো ইউজুয়ালি আমরা আটা বা ময়দা দিয়ে বানাই। তো আটা বা ময়দার সঙ্গে সেম স্টোরি, রাইসের সঙ্গে যে স্টোরি। হোয়াইট রাইস যেমন মিলিংয়ের দ্বারা তৈরি হয়, ইভেন আটা বা ময়দা মিলিংয়ের মাধ্যমে তৈরি হয়। গম থেকেই সেটা আটা বা ময়দা হচ্ছে। আর এটা মিলিংয়ের জন্য কি হচ্ছে? ইট ইজ হোয়াট ইজ রিমেনিং ইজ লাইক পাউডার। তো পাউডারের জন্য যখনই আপনি পাউডার দিয়ে রুটিটা বানাচ্ছেন, আপনার সুগার বাড়বে। আলটিমেটলি ইট উইল লিড অন টু অ্যাবডোমিনাল ওবেসিটি, ফ্যাটি লিভার, অন্যান্য সমস্যা ইন দ্য লং রান। তো হোয়াট প্রবলেম ইজ দেয়ার উইথ রাইস? সাদা ভাতের সঙ্গে যে প্রবলেম আছে, সেম প্রবলেম আপনার রুটির সঙ্গে বা আটা বা ময়দার সঙ্গেও আছে। তো আরেকটা প্রবলেম আছে, অনেকে রুটি ডাইজেস্ট করতে পারেন না, ওরা ভাবে রুটি খেলে গ্যাস হয়। বেসিক্যালি সেটা হচ্ছে গ্লুটেন সেন্সিটিভিটি। রুটিতে আটাতে একটা আছে সাবস্টেন্স যেটার নাম হচ্ছে গ্লুটেন। তো আমাদের মধ্যে অনেকেই আছে গ্লুটেন আমরা হজম করতে পারি না। তো অনেকেই আছে আমাদের মধ্যে রুটি খেলে গ্যাস হয়, ওরা বলবে, অনেক পেশেন্ট বলে। তো দ্যাট ইজ বেসিক্যালি গ্লুটেন সেন্সিটিভিটি। তো তার জন্য রুটি যদি আপনাকে খেতে হয়, ডু নট মেক রুটি উইথ আটা বা ময়দা। আটা বা ময়দায় রুটি না বানিয়ে আপনি অন্যান্য জিনিস দিয়ে রুটি বানাতে পারেন। অন্যান্য জিনিস বলতে কি? আপনি মিলেটস দিয়ে রুটি বানাতে পারেন, যেমন রাগি দিয়ে রুটি বানাতে পারেন, বাজরা দিয়ে রুটি বানাতে পারেন, বেসন দিয়ে রুটি বানাতে পারেন, ইভেন মুগ ডাল দিয়েও রুটি বানাতে পারেন। তো রুটি যে শুধু আটা বা ময়দা দিয়ে করা যায় তেমন না, অনেক কিছু দিয়ে রুটি করা যায়, অ্যান্ড দিস আর মাচ মোর হেলদি। আটার রুটি হয়তো আপনাকে 5টা খেতে হবে, কিন্তু আপনি যদি রাগি বা বাজরা দিয়ে রুটি করছেন, দুটো খেলে আপনার পেট ভরে যাবে, আপনার সুগার রেজ করবে না। ইট উইল কিপ ইউ ফুল ফর এ ভেরি লং পিরিয়ড অফ টাইম। আপনার সুগার ওটা নর্মাল রাখবে, আপনার কনস্টিপেশন করবে না, বিকজ দে আর রিচ ইন ফাইবার। তো রুটির অল্টারনেটিভ ইজ লাইক উই ক্যান মেক রুটি উইথ রাগি আর বাজরা আর আমারান্থ। আমারান্থ বলে একটা জিনিস আছে, বেসন বা মুগ ডাল। ইভেন আর দুটো জিনিস আছে, সেটা হচ্ছে কোকোনাট ফ্লোর বা অ্যালমন্ড ফ্লোর। মানে কোকোনাট ফ্লোর বা অ্যালমন্ড ফ্লোর দিয়েও কিন্তু আপনি রুটি বানাতে পারেন, কিন্তু অ্যালমন্ড ফ্লোর একটু কস্টলি, সবার জন্য হয়তো বা সম্ভব নাও হতে পারে, বাট আদারওয়াইজ ইউ ক্যান মেক উইথ রাগি, বাজরা অ্যান্ড অল দোজ থিংস, অ্যান্ড দিস আর অলসো অল্টারনেটিভ। তো যখনই নেক্সট টাইম আপনি ইউ আর গোয়িং ফর রুটি, ট্রাই নট টু মেক রুটি উইথ আটা আর ময়দা। চেষ্টা করবেন রাগি বা বাজরা, বিকজ দিস আর আমাদের পূর্বপুরুষরা কিন্তু আটা ময়দা ততটুকু খেত না। দে ইউজড টু টেক মিলেটস, দে ইউজড টু টেক মোর অফ এ রাগি, বাজরা, জোয়ার ওগুলো নিত। ইভেন এখনও সাউথ ইন্ডিয়াতে কিন্তু রাগি, বাজরা, জোয়ার দিয়ে হয়। সাউথ ইন্ডিয়া, মহারাষ্ট্র, অন্যান্য জায়গায় রুটি কিন্তু রাগি বা বাজরাগুলো দিয়ে হয়, যেটা আমাদের এখানে প্রচলিত না। দিস আর ভেরি হেলদি কম্পেয়ার টু আটা বা ময়দা। So that's what white rice and wheat roti are not to be taken every day and with each meal. They should be taken occasionally. And there are various white rice and roti alternative যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। আরেকটা অল্টারনেটিভ হচ্ছে কিনোয়া। কিনোয়া আপনি অ্যামাজনে পেতে পারেন, ইজ ভেরি গুড ফর ইয়ার হেলথ। তো এটা হচ্ছে একটা বেসিক্যালি কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর। কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর কি?
কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর বেসিক্যালি একটা ছোট্ট একটা ডিভাইস যেটা হাতে লাগানো যায়। তো সেটা আপনার হাতে থাকবে 2 সপ্তাহের জন্য, আর এটা ইউ ক্যান ট্র্যাক ইউর সুগার ডেইলি, মানে এভরি মিনিট ইউ ক্যান চেক ইউর সুগার। এটা মোবাইলের সঙ্গে কানেক্টেড থাকে, তো মোবাইল দিয়ে স্ক্যান করলে আপনি দেখতে পারবেন আপনার সুগার কতটুকু হচ্ছে, মানে সুগার কতটুকু আছে ব্লাডে। আই এম নট এ ডায়াবেটিক, আমার সুগার নেই, আমার প্রেশারও নেই, কিন্তু ফর অ্যান এক্সপেরিমেন্ট আমি এই কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর কিছুদিন থেকে ব্যবহার করছি টু সি কোন খাবার খেলে কতটুকু সুগার জাম্প হয়, জাস্ট অ্যান এক্সপেরিমেন্ট। কারণ এক কথায় বলে, ইফ ইউ ক্যান নট মেজার সামথিং ইউ ক্যান নট ইমপ্রুভ সামথিং। আপনি যদি কোনো জিনিস মেজার করতে না পারেন, আপনি সেই জিনিসটাকে ইমপ্রুভ করতে পারবেন না। তো তার জন্য আই হ্যাভ পুট এ কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর। তো এটা হাতে ছিল, তো তারপর আমি দেখেছি যে হোয়াইট রাইস খেলে সুগার কতটুকু জাম্প করছে, বা অন্য জিনিস খেলে কতটুকু সুগার জাম্প করছে। তো দিস ইজ এ কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর। তো ইউ ক্যান সি দ্য সুগার লেভেল ইজ অ্যাবসলিউটলি ফ্ল্যাট। সকাল 6টা, সকাল 9টা, দুপুর 12টা, কোনো চেঞ্জ নেই। সো দিস ইজ your sugar should be like that, more or less. It should be almost like there should not be much of a raise or fall. It should not be like this, raise and fall. It should be as straight as possible. Next, what I have done that, তো এটা আমার ছিল ফাস্টিং। I practice fasting. Usually আমি দিনে একবার বা দিনে 2বার খাই। I do not take more than that. তো সাধারণত দিনে দুপুরবেলায় 12টার সময় খাই, নেক্সট দিন আবার 12টার সময় খাই। তো and it keeps me very active. তো এটা বেসিক্যালি ফাস্টিং। আমি 12টার সময় খাই, তো সুগার ইজ লাইক দ্যাট, ভেরি ফ্ল্যাট। 12টার সময় খাওয়ার পর সুগার ইজ রিজন এ বিট। অবভিয়াসলি যে কোনো জিনিস খেলেই সুগার একটু বাড়বে, বাট দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। ফ্রম 70 ইট ইজ গন আপ টু 110, ইটস ওকে, ফাইন। কিন্তু আরেকদিন আমি কি করলাম, আই হ্যাভ টেকেন এ খিচুড়ি টু সি হোয়াট ইজ দ্য এফেক্ট। So I have taken khichdi and khichdi nilam. Khichdi খাওয়ার পর দেখুন এফেক্ট দেখুন, it has gone zoom like this. The sugar which was like this, it has gone up like this. And that too I have taken khichdi very minimal, not like puro thal bhurti khaini আমি, just minimal khichdi, and the sugar has risen like this. So what I wanted to convey is that you may not be diabetic, but your sugar level is there in the blood. আপনার ব্লাডে সুগার লেভেল আছে, আপনার আইডিয়া হচ্ছে সুগার লেভেলটাকে যতটুকু সম্ভব স্টেবল রাখা। যখনই সুগার ওরকম ফ্লাকচুয়েট করবে ওরকম, তার মানে ইউ আর নট ইন গুড হেলথ। আর কখন ফ্লাকচুয়েট করবে ওরকম বাড়বে, যখনই আপনি হাই কার্বোহাইড্রেট নেবেন, যখনই আপনি সুইটস নেবেন, টেবিল সুগার নেবেন, যখনই আপনি বেশি লাইক হানি বা গুড় বা বেকারি আইটেমস বা ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্ক, ice cream, even rice and rotis. So ideally you should avoid all these bakery items, you should avoid cold drink and avoid the fruit juice also. And rice and roti, there are alternatives. বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক জিনিস আছে খাওয়ার জন্য, শুধু যে ভাত খেলেই হবে তেমন কিছু না। ভাত না খেয়েও থাকা যায়। আমি অনেক বছর থেকে ভাত খাই না, আই এম কোয়াইট হেলদি, আই থিঙ্ক সো, অ্যান্ড আই এম কোয়াইট এনার্জেটিক। তো হোয়াইট রাইসের অল্টারনেটিভ আপনি নিতে পারেন, অনেক কিছু আছে হোয়াইট রাইসের অল্টারনেটিভ, রুটিরও অনেক কিছু অল্টারনেটিভ আছে। সো ইয়োর আইডিয়া ইজ টু কিপ দ্য সুগার লেভেল অ্যাজ ফ্ল্যাট অ্যাজ পসিবল। তো এটা আমি অলরেডি ডিসকাস করেছি। এটার নাম, যে ব্রাউনিং রিয়াকশন যেটা বলছি, এটার নাম হচ্ছে মেইলার্ড রিয়াকশন। হয়তো বা অরিজিৎ জানতে পারে, অ্যাজ ইন কেমিস্ট্রি ডু ইউ হ্যাভ দিস মেইলার্ড রিয়াকশন? বেসিক্যালি ইজ এ গ্লাইকেশন। যখনই সুগার লেভেল বেশি থাকবে বডিতে, সুগার লেভেল সুগার অ্যাটাচ করবে প্রোটিনের সঙ্গে বা লিপিডের সঙ্গে বা ডিএনএর সঙ্গে, অ্যান্ড ইট বিকামস লাইক ইরিভার্সিবল প্রসেস। তো আমরা যে এজ হচ্ছে, আমাদের যে রিঙ্কেল আছে বা আমাদের যে এইজিং প্রসেস হয়, অল ইজ বিকজ অফ দিস মেইলার্ড রিয়াকশন বা ব্রাউনিং রিয়াকশন। ইট ইজ লাইক এ টোস্টিং। টোস্ট করলে যেমন এটা ব্রাউন হয়ে যায়, তো তেমনই। তো তার জন্য এটা ইরিভার্সিবল প্রসেস, ওটা মানে আমরা করতে পারবো না। বাট সুগার লেভেল যদি আমরা কন্ট্রোল রাখি, কার্বোহাইড্রেটের পরিমাণ যদি আমরা কম করতে পারি আমাদের খাদ্যে, আমরা এই মেইলার্ড রিয়াকশনটা ডিক্রিজ করতে পারি। দ্যাট মিনস উই ক্যান রিমেইন ইয়াঙ্গার ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, উই ক্যান লুক মোর ইয়াং, উই ক্যান বি মোর হেলদি, অ্যান্ড উই ক্যান লিভ এ ভেরি লং লাইফ, হেলদি ফ্রুটফুল লাইফ। So moral of the story is that regarding diet, carbohydrate should be minimized as much as possible.
সো আমরা ডিসকাস করলাম যে কার্বোহাইড্রেট, স্পেশালি রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যান্ড সুগার শুড বি মিনিমাইজড। নেক্সট হচ্ছে আলট্রা প্রসেসড ফুড। আলট্রা প্রসেসড ফুড বলতে আমরা কি বুঝি, যে আমরা যে প্যাকেটের যে জিনিস পাওয়া যায়, আজকাল আমরা সব প্যাকেটের জিনিস খাই, চিপস, ভুজিয়া, চানাচুর, আরও কত কি আছে, প্যাকেটেড থিংস, অ্যান্ড দিজ আর অ্যাবসলিউটলি ব্যাড। পিজাস, বার্গার্স, অল দিস থিংস। তো অ্যাভয়েড টেকিং আলট্রা প্রসেসড ফুড। যদি নিতেই হয়, টেক ভেরি অকেশনালি, মেবি ওয়ান্স ইন 3 months or so. Do not take very frequently, especially for younger kids. কারণ বাচ্চারা অনেক ক্ষেত্রে জিদ করছে, না আমাকে চিপস দিতে হবে, আমাকে পিজা দিতে হবে, দিস আর ভেরি ব্যাড, ফ্রেঞ্চ ফ্রাইজ দিতে হবে। আমি ফ্রেঞ্চ ফ্রাইজ সম্বন্ধে কথা বলবো এখন। তো আলট্রা প্রসেসড ফুড শুড বি অ্যাভয়েডেড। তো বেসিক্যালি আলট্রা প্রসেসড ফুডে কী আছে, অল দিস বার্গার, পিজাস, বিস্কিটস, বেকারি আইটেমস। অ্যান্ড ওয়ান মোর থিং, আমি যেটা বলেছি কার্বোহাইড্রেট, স্পেশালি ফ্রুট জুস, যেটা প্যাকেটে, যেটা কোল্ড ড্রিঙ্ক, তো অবভিয়াসলি ইটস অ্যাবসলিউটলি ব্যাড। ওটাতে কিছু নেই, শুধু সুগার আছে আর কিছু কেমিক্যাল মেশানো আছে, কালারিং এজেন্ট আছে, which is absolutely bad for you. You should try to avoid cold drink at any cost. Not only cold drink, the same applies goes to fruit juice also. Fruit juice especially যেটা প্যাকেটের জুস পাওয়া যায়, আমি কোম্পানির নাম বলবো না, অনেক বড় বড় প্যাকেটের ফ্রুট জুস পাওয়া যায়, লোকে ভাবে ওটা হেলদি, আর দ্য ফ্রুট জুস এটাতে সুগার ছাড়া আর কিছু না, ইটস ফুল অফ সুগার। 250 ml একটা প্যাকেটে 6 টিস্পুন সুগার আছে। 250 ml প্যাকেটে গরমের দিন আমরা অনেকেই নিয়ে নিচ্ছি, এটা ছোট্ট একটা বটল, 250 ml গরমের দিন আমরা নিচ্ছি, ফ্রুটি কি অনেক কিছু নিচ্ছি, ইটস 250 ml এ 6 টিস্পুন সুগার আছে, আর কিছু না, ইটস ফুল অফ সুগার। সো ইফ ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর হেলথ, if you do not want a belly fat, if you do not want a fatty liver, if you do not want sugar, do not want high BP, do not want to get heart disease, stroke, or even cancer, avoid those. Avoid cold drink. Avoid even fruit juice, especially those who are artificial fruit juice. Even same thing আমি বলবো, বাড়িতে যেটা আপনি ফ্রুট জুস বানাচ্ছেন সেটা নিও। বাড়ির ফ্রুট জুস তো আর্টিফিশিয়াল না, সেটা আপনি বাড়িতে বানাচ্ছেন, কিন্তু বাড়ির ফ্রুট জুসও শুড বি অ্যাভয়েডেড, কারণ ফ্রুটস আর নট ইকুয়াল টু ফ্রুট জুস। ফ্রুট ইজ গুড ফর হেলথ, আপনি ফ্রুট অরেঞ্জেস নিন, ভালো, ইজ গুড ফর হেলথ। অ্যাপেলস নিন, গুড ফর হেলথ, আপনি নিন, কিন্তু অরেঞ্জ থেকে অরেঞ্জ জুস করে খাবেন না। তা আপনি জিজ্ঞেস করবেন কেন আমি করবো না সেটা, যদি অরেঞ্জ যদি ভালো হয়, অরেঞ্জ জুসটা কেন এত ভালো না, তার পেছনে কারণ আছে। এক গ্লাস অরেঞ্জ জুস করতে কটা অরেঞ্জ লাগবে আপনার? এক গ্লাস অরেঞ্জ জুস করতে, পারেন 3 থেকে 4টে তো লাগবেই। দ্যাট টু কতটুকু জুস হবে? দিস মাচ। এটা আপনি ইজিলি নিতে পারবেন, আপনি 2-3 গ্লাস নিতে পারবেন, ঠিক না? 2-3 গ্লাস মানে 12 অরেঞ্জেস, 12টা অরেঞ্জ। 12টা অরেঞ্জ আপনি খেতে পারবেন? পারবেন না, না? কেন খেতে পারবেন না? ফাইবার, এক্স্যাক্টলি। 2টো বেশি অরেঞ্জ আপনি নিতে পারবেন না, ইনফ্যাক্ট 1 ইজ ইনাফ। কারণ ফাইবার বলতে কি বোঝায়, যে ছোবাটা যেটা আছে, যখনই আমরা জুস করছি আমরা ছোবাটা কিন্তু ফেলে দিচ্ছি, এটা থেকে যে রস বেরোচ্ছে সেটা আমরা নিচ্ছি, অ্যান্ড রসটা কি বেসিক্যালি ইজ আর ফুল অফ ফ্রুক্টোজ, ফুল অফ সুগার। তো তার জন্যই আমরা কিন্তু ওভার কনজিউম করি, যখনই আমরা জুস নিচ্ছি আমরা কিন্তু ওভার কনজিউমিং করি। তো উই আর ফ্লাডিং আওয়ার সিস্টেম উইথ সুগার। সাপোজ আপনি এক গ্লাস, বড় গ্লাস, আপনি বলছেন ইজ হেলদি, অরেঞ্জ জুস, সবাই ভাবে হেলদি, ব্রেকফাস্টের না আমি অরেঞ্জ জুস খাবো, তো বিগ গ্লাস অফ অরেঞ্জ জুস, এই বিগ গ্লাস অফ অরেঞ্জ জুসে আপনি যদি চিনি নাও দেন, অনেকে আবার চিনিও দিচ্ছে, দ্যাট ইজ ইভেন ওয়ার্ডস, চিনি যদি আপনি নাও দেন, সেই ফুল গ্লাস অফ অরেঞ্জ জুসে 15 অরেঞ্জেস আছে। আর ইউ ম্যাড, ইউ উইল বি টেকিং 15 অরেঞ্জ? আপনি কখনো নিতেই পারবেন না 15 অরেঞ্জ। তো দ্যাট অ্যামাউন্ট অফ sugar you are taking, it is going into your bloodstream and is flooding your liver. এটা ডাইরেক্টলি যাচ্ছে লিভারে, আর লিভারে গিয়ে কি হচ্ছে, লিভারে গিয়ে এটা ফ্যাট হচ্ছে, তারপর বেলিতে গিয়ে এটা ফ্যাট হচ্ছে। তো তার জন্য অনেক পেশেন্ট বলে আমি তো কিছুই খাই না তবু আমার বেলি ফ্যাট আছে, আমি তো কিছুই খাই না তবু আমার লিভার ফ্যাট আছে। কিছু খাও না, এটাই হচ্ছে কারণ। হ্যাঁ, ইউ মাইট নট বি নোয়িং। তো ফ্রুট জুস, টেক দ্য হোল ফ্রুট,
আপনি অরেঞ্জ নিন, ভেরি গুড ফর হেলথ, ইনফ্যাক্ট যে কোনো ফ্রুটস নিন, গুড ফর হেলথ, বাট ডোন্ট মেক দ্য জুস আউট অফ ইট। কারণ যখনই জুস করছেন ফাইবার আর চলে যাচ্ছে, আর ফাইবার যাওয়ার জন্য যে সুগার শুধু থাকছে জুসের মধ্যে, সুগারটা গিয়েই ভেতরে যাচ্ছে, ব্লাড সুগার স্পাইক হচ্ছে, লিভারে যাচ্ছে, লিভারে ফ্যাট হচ্ছে, সব জায়গায় ফ্যাট হচ্ছে, আলটিমেটলি সেটা থেকে ইন দ্য লং রান উইল সাফার ফ্রম ডিজিজ। তো টেক দ্য মোরাল অফ দ্য স্টোরি, টেক দ্য হোল ফ্রুট, ডোন্ট টেক দ্য ফ্রুট জুস। অ্যান্ড হোল ফ্রুটে, ঠিক আছে, হোল ফ্রুটেও সুগার আছে, কিন্তু হোল ফ্রুট তো আপনি এতটা নিতে পারবেন না, আপনি একটা খেলেই আপনার হয়ে গেছে। হোল ফ্রুটে অন্যান্য জিনিসও আছে, ফাইবার আছে, ইজ গুড ফর ইয়ার বেলি, আপনার পেটের জন্য ভালো, আপনার সুগারের জন্য ভালো, আপনার কোলেস্ট্রল ডিক্রিজ করবে, ফলে আপনার ভিটামিন সি আছে, ইজ গুড ফর হেলথ। তো আলটিমেটলি ইউ শুড রিমেম্বার, টেক দ্য fruit, not the fruit juice, be it naturally made, homemade, or be it artificial, তো নাই, ইভেন ঘরেও না। তো টেক দ্য ফ্রুট। তো এটাই হচ্ছে, যখনই আমরা এক্সেসিভ কার্বোহাইড্রেট ফ্রুক্টোজ দিচ্ছি বিকজ অফ সুইট, বিকজ অফ জুস, বিকজ অফ আদার থিংস, এটাই গিয়ে পেট থেকে ফ্রুক্টোজ গিয়ে লিভারে যাচ্ছে, লিভারে গিয়ে এটা ফ্যাট হচ্ছে, কজিং ফ্যাটি লিভার। আর রেস্ট অফ দ্য কার্বোহাইড্রেট কী হচ্ছে, সেটা থেকে ট্রাইগ্লিসারাইড হচ্ছে ব্লাডে, অ্যান্ড ট্রাইগ্লিসারাইড ইজ ভেরি ব্যাড ফর হেলথ। তো এক্সেসিভ কনজামশন অফ গ্লুকোজ অর ফ্রুক্টোজ ডাইরেক্টলি লিভারে গিয়ে লিভার ফ্যাট হচ্ছে। তো তার জন্য আজকালকার সোসাইটিতে ফ্যাটি লিভার ইজ ভেরি প্রিভেলেন্ট। অ্যান্ড ফ্যাটি লিভার কিন্তু ফ্যাট থেকে হয় না, যদিও নাম ফ্যাটি লিভার হয় কিন্তু এক্সেস কার্বোহাইড্রেট থেকে বা অ্যালকোহল থেকে, সেটা আলাদা, অ্যালকোহল নট ফর টুডেজ টপিক। কিন্তু আদারওয়াইজ এক্সেসিভ কনজামশন অফ সুগার, রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে ফ্যাটি লিভার হচ্ছে। অ্যান্ড ফ্যাটি লিভার ইজ ভেরি কমন, অ্যান্ড ফ্যাটি লিভার থেকে আলটিমেটলি কিন্তু লিভার সিরোসিসও হতে পারে ইন দ্য লং রান। আজকাল ফ্যাটি লিভার এত কমন, আল্ট্রাসাউন্ড করলে 100 জনের মধ্যে 30 থেকে 40 জনেরই ফ্যাটি লিভার বেরোবে, বিকজ উই আর টেকিং সো মাচ অফ কার্বোহাইড্রেট, সো দ্যাট ইজ কজিং ফ্যাটি লিভার। তো আলটিমেটলি লং রানে কিন্তু ফ্যাটি লিভার থেকে ইভেন সিরোসিস, লিভার ক্যান্সার হতে পারে। কিন্তু ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস বা ক্যান্সার হওয়ার অনেক আগেই কিন্তু পেশেন্ট আর থাকবে না, কারণ যাদের ফ্যাটি লিভার হয় ওরা কিন্তু হার্ট ডিজিজে মারা যায়। ফ্যাটি লিভার কিন্তু লিভার সিরোসিসে মারা যায় না, কারণ লিভার সিরোসিস হতে 30 বছর লাগবে, তার আগেই ওর হার্ট ডিজিজ হয়ে হি উইল বি নো মোর। তো ফ্যাটি লিভার ইজ অলসো এ সারোগেট মার্কার ফর হার্ট ডিজিজ, কারণ সবগুলোর প্যাথোফিজিওলজি একই, সুগার, কার্বোহাইড্রেট সব জিনিস এক জিনিস থেকেই তৈরি হচ্ছে। তো নাও আমি যেটা বললাম, এক্সেস কনজামশন অফ কার্বোহাইড্রেট আপনার ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দিচ্ছে। তো ট্রাইগ্লিসারাইড আমরা সবাই জানি, লিপিড প্রোফাইলে আমরা ট্রাইগ্লিসারাইড দেখি। তো ট্রাইগ্লিসারাইড শুড বি লেস দেন 150, লেস দেন 100 হলে আরও ভালো। ট্রাইগ্লিসারাইড যত বাড়বে তত কিন্তু আমাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। সাধারণত আমরা ভাবি যে আমাদের একটা ধারণা আছে লিপিড প্রোফাইল, গুড কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল, যেটা আমার আগের স্পিকার বলছিলেন কোনটা ভালো কোনটা খারাপ। আমরা সাধারণত বলি কি এলডিএল ব্যাড কোলেস্ট্রল, কারণ এলডিএল যত বেশি থাকবে হার্টের সমস্যা হবে, আর এইচডিএল গুড কোলেস্ট্রল। কিন্তু এলডিএল থেকেও কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাইগ্লিসারাইড, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তো আপনি যখন লিপিড প্রোফাইল দেখবেন, লিপিড প্রোফাইল এভরিবডি শুড চেক ইট আফটার 20 years. What is the age? After 20 years, not at the age of 40. So after 20 years, everybody should check a fasting lipid profile every 5 years. তোমাদের মধ্যে যারা আছো, আইডিয়ালি ইউ শুড চেক ইউর লিপিড প্রোফাইল একবার। যদি নর্মাল থাকে 5 বছর পর করতে পারো, কিন্তু আফটার 30 years ইউ শুড চেক ইট এভরি ইয়ার। সো লিপিড প্রোফাইল শুড বি চেক বাই এভরিবডি, কারণ আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না হোয়াট ইজ দ্য ট্রাইগ্লিসারাইড লেভেল। অ্যান্ড ট্রাইগ্লিসারাইড যদি এলিভেটেড থাকে তার মানে কি হচ্ছে, আমি অনেক পেশেন্ট দেখি যাদের ট্রাইগ্লিসারাইড 300, 400, 500, কারো 1000ও থাকে। সো অল দোজ পেশেন্টস, দ্যাট মিনস দ্যার লাইফস্টাইল ইজ নট গুড, দে আর কনজিউম টু মাচ কার্বোহাইড্রেট। সবাই ভাবে কি মাংস খেলে বাড়বে, পাঁঠার মাংস। নো, ইটস অল অ্যাবাউট কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্রুক্টোজ অ্যান্ড অ্যালকোহল, different topic. So decrease your intake of sugar and refined carbohydrate. তো
মেজরিটি আমরা যেটা হার্ট অ্যাটাক দেখি, আমরা প্রতিনিয়ত ডেইলি হার্ট অ্যাটাক দেখছি, তো হার্ট অ্যাটাকের জন্য আমরা ভাবি যে কোলেস্ট্রল দায়ী, যে কোলেস্ট্রল কারো বেশি আছে, সুগার দায়ী, স্মোকিং দায়ী, ব্লাড প্রেশার দায়ী, সুগার দায়ী আর কোলেস্ট্রল দায়ী। আসলে কিন্তু কোলেস্ট্রল না, ইট ইজ নট দ্য কোয়ান্টিটি অফ দ্য কোলেস্ট্রল। কোলেস্ট্রল যখন ড্যামেজ হয় সেটা থেকে কিন্তু হার্ট অ্যাটাকের সৃষ্টি হয়। ইট ইজ নট অ্যাবাউট দ্য অ্যাবসোলিউট কোয়ান্টিটি। কোলেস্ট্রল যখনই ড্যামেজ হয়, ড্যামেজের জন্যই কিন্তু হার্ট ডিজিজের সৃষ্টি হয়। আর ড্যামেজ কখন হয়? যখন আমাদের এই যেটা বললাম, সুগার আমরা বেশি কনজিউম করছি। আর নেক্সট ইজ অয়েল। আমি অয়েল সম্পর্কে কিছু আলোচনা করব, হুইচ অয়েলস টু বি ইউজড। তো ড্যামেজ কোলেস্ট্রল কজেস হার্ট ডিজিজ। আর আমরা ভাবি যে এলডিএল ইজ ব্যাড কোলেস্ট্রল। ইটস নট অ্যাবাউট এলডিএল। যখনই আপনি লিপিড প্রোফাইল চেক করবেন, আপনি দেখবেন আপনার ট্রাইগ্লিসারাইড কত আর এইচডিএল কত। Triglyceride should be less than 150. Ideally, it should be less than 100. And HDL should be more than 40 in case of male and more than 50 in case of female. তো দুটো জিনিস আপনাকে দেখতে হবে, একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, একটা হচ্ছে HDL। আর আপনাকে দেখতে হবে এই দুটো রেশিও কি। ইট শুড বি 2:1 at least। তার মানে আমার ট্রাইগ্লিসারাইড যদি 100 থাকে, আমার HDL should be more than 50. It should be less than 2:1। বুঝতে পারছেন? এখন আমার যদি সাপোজ আমি লিপিড প্রোফাইল করলাম, আমার ট্রাইগ্লিসারাইড আছে 100, আমার HDL মোর দেন 50 থাকতে হবে। তো লেস দেন 2:1 হলে ইট ইজ আইডিয়াল। আই এম হ্যাপি দ্যাট মাই প্যারামিটার্স আর গুড। তো নেক্সট টাইম ইউ চেক এর লিপিড প্রোফাইল, আপনি লিপিড প্রোফাইল দেখুন, ফাস্টিং লিপিড প্রোফাইল দেখুন, অ্যান্ড গিভ মোর ইম্পর্টেন্স টু ট্রাইগ্লিসারাইড অ্যান্ড HDL, অ্যান্ড দুটোর যে রেশিও আছে দেখুন যে ট্রাইগ্লিসারাইড আর HDL রেশিও কতটুকু আছে। শুড বি লেস দেন 2। ইফ ইট ইজ লেস দেন 2, ইউ আর ওকে। If it is less than more than 2, that means you are having problem. That means your diet is not right. You have to correct your diet. That means your lifestyle is not right. Your sleep is not good. You are having probably excess stress. So all these things needs to be taken care of. So when and how often to do lipid profile we have already discussed. 20 বছরের পর থেকে সবারই 5 বছর অন্তর অন্তর মিনিমাম একবার চেক করা দরকার, and after 30 you should check every yearly. তো এটা আমরা অলরেডি ডিসকাস করলাম যে ইউ শুড অ্যাভয়েড রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যান্ড অল্টারনেটিভস আমরা ডিসকাস করলাম, অ্যান্ড টেক মোর অফ এ প্লান্ট বেসড ফুড, যেমন যেটাতে ফাইবার আছে, যেমন ইয়ার অল ভেজিটেবলস, ফ্রুটস অ্যান্ড অল, যেগুলোতে ফাইবারের পরিমাণ বেশি আছে। অ্যান্ড ইউ শুড ট্রাই অ্যাভয়েডিং স্ন্যাক্স। আমি যেটা বলছিলাম আগে, আমরা স্ন্যাক্স সবসময় নিতে থাকি, কখনো না কখনো সবসময় স্ন্যাক্স নিই। ইউ শুড অ্যাভয়েড স্ন্যাক অ্যান্ড ইউ শুড ট্রাই টু টেক only twice a day, breakfast or dinner, lunch or dinner, দিনে 2 বার। কিন্তু তবুও যদি কখনো স্ন্যাক্স নিতেই হয়, টেক হেলদি স্ন্যাক্স লাইক অরেঞ্জ or nuts rather than taking all those samosas, kachoris, chop, bhujia, chips, ওগুলো না নিয়ে আপনি অরেঞ্জ নিতে পারেন। It is much more healthy. I think এখানে আমাদের কিছু দিয়েছিল। হ্যাঁ, so this is once again a healthy sprouted, আপনি চানা নিতে পারেন, this is very healthy for head। আপনাকে যদি স্ন্যাক্স নিতেই হয়, take all these healthy snacks। তো লাইফস্টাইল মডিফিকেশন কি করবেন অলরেডি আমি ডিসকাস করলাম। You should minimize added sugar and processed carbohydrate, we have already discussed that। You should move more, you should get a good quantity of sleep, you should eat real food মানে যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়, যেমন যে কোনো শাকসবজি, ফলমূল যেগুলো নেচারে থাকে, ট্রাই টেকিং দোজ। যেগুলো প্যাকেটে থাকে ট্রাই টু অ্যাভয়েড, অ্যান্ড এলিমিনেট অয়েলস, ভেজিটেবল অ্যান্ড সিড অয়েল। I'll discuss on this. I think I'll finish within next 10 minutes. I think is okay? Huh? Or I'm being too boring? Okay. So exercise যেটা আমি বললাম, exercise you need not go to the gym. You should keep on moving. Don't use lift. Use the stairs. মার্কেটে যদি যেতে হয় গাড়ি ব্যবহার করবেন না। Don't take your 2-wheelers. Don't take your 4-wheelers. Walk. অবভিয়াসলি এখন মার্কেট যে 20 কিলোমিটার হয় তো আপনাকে যেতেই হবে। আশেপাশে যদি মার্কেট হয় তো আপনি ব্যবহার করতেই পারেন, you should go by walk. So every day movement is very important. তার জন্য আজকাল বলা হয় যে সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। স্মোকিং সম্পর্কে আমরা সবাই জানি যে স্মোকিং ইজ সো ব্যাড ফর হেলথ, ইট কজেস অল দ্য ডিজিজেস।
অ্যান্ড ইট ইজ নোন এজ সিটিং ইজ দ্য নিউ স্মোকিং, মানে সবসময় বসে থাকা, বিং এ পোটেটো কাউচ ইজ অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ স্মোকিং। সো কিপ মুভিং অলওয়েজ, ভেরি ইম্পর্টেন্ট। তো মুভমেন্টের মধ্যে আপনার অ্যারোবিক এক্সারসাইজ হতে পারে, আপনি জগিংয়ের জন্য যেতে পারেন, সাইক্লিংয়ের জন্য যেতে পারেন, রানিংয়ের জন্য যেতে পারেন, সুইমিংয়ের জন্য যেতে পারেন। তো অ্যাটলিস্ট 4 hours of exercise per week is important. 250 মিনিট per week is a minimum for us. In fact, sometime nowadays আমাদের কাছে তো ঘড়িও আছে বা অন্যান্য জিনিস আছে যেটা থেকে আমি ট্র্যাক করতে পারি। In fact, I have a watch where I can track. My idea is to go for 6,000, 7,000 steps. So you can, it is inexpensive. আপনি ওরকম নিতে পারেন যে আপনি ট্র্যাক করতে পারেন কতটুকু আপনি স্টেপস নিচ্ছেন। ভেরি ইম্পর্টেন্ট, স্মল স্টেপস will improve your health. So keep on moving. Second is resistance exercise. সামান্য কিছু নিয়ে আপনি একটু জিমে যাওয়ার দরকার নেই, আপনি জলের বোতল নিয়ে একটু রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে পারেন, ভেরি ইম্পর্টেন্ট। তো আপনি অ্যারোবিক এক্সারসাইজ মানে সাইক্লিং, জগিং, রানিং, সুইমিং এগুলো করতে পারেন। অ্যান্ড রেজিস্ট্যান্স এক্সারসাইজ অলসো, স্মল অ্যামাউন্ট অফ ওয়েটস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড ডু দ্যাট। অ্যান্ড নেক্সট ইজ স্ট্রেচেস, সামান্য একটু স্ট্রেচ করতে পারেন, আসন করতে পারেন। সো ইউর স্ট্রেচিং, ইয়ার অ্যারোবিক এক্সারসাইজ অ্যান্ড রেজিস্ট্যান্স এক্সারসাইজ, সব ধরনের এক্সারসাইজে আপনার করাটা ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট, আনাদার ইম্পর্টেন্ট যোগা। যোগা কিপস ইউ কাম, রিল্যাক্সেস ইউ। সো ইজ এ ওয়ান ফর্ম অফ রিল্যাক্সেশন। এক্সারসাইজ করলে আপনার স্ট্রেস লেভেলও কমে যায়। এক্সারসাইজ নট অনলি গুড ফর ইয়ার physical health, it is important for your mental health also. Suppose you have some deadline to meet, thesis এর deadline আছে, সেফটি সার্ভিস thesis এর deadline আছে, if he goes for a walk, his stress level will come down, because আমরা যখনই এক্সারসাইজ করি আমাদের ব্রেন থেকে এন্ডরফিন নামে একটা সাবস্টেন্স তৈরি হয়, which keeps us happy, which is known as happy hormone. It keeps us calm. So you should always go for exercise, yoga and all those things, very important. Next is sleep. আমি যেটা আগে বলছিলাম, স্লিপ অনেক ক্ষেত্রে আমরা অবহেলা করি, অবহেলার পাত্র, কারণ স্লিপকে খুব একটা ইম্পর্টেন্স আমরা দিই না। বাট স্লিপ ইজ দ্য ফাউন্ডেশন। স্লিপ যদি আপনাদের ঠিক না থাকে কিন্তু স্বাস্থ্য ঠিক থাকতে পারে না, ইট ক্যান নট বি। তো স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আজকাল আমি দেখি যে অলমোস্ট অল আর হ্যাভিং এ ডিস্টার্ব স্লিপ, নিদার কোয়ালিটি নর কোয়ান্টিটি। মিনিমাম 7 to 8 hours of sleep everybody should have, very important. 7 to 9, it could be 7, 8 hours or whatever. I try to sleep 7-8 hours at least. In fact, I have a sleep tracker also to keep a track on my how am I sleeping, very important. See, health doesn't come just like that, you have to invest. Health এমনিতে আসে না আমাদের, যেমন if you want to be good student you have to invest time, you have to be hard working. If you want to be wealthy you have to give your time. Likewise, health doesn't come just like that, you have to work hard for it, otherwise health will depart you, health will divorce you. So still the time is there, give importance to your health. Today you might be thinking, আজ হয়তো ভাবছে না मैं तो सब कुछ कर सकता हूँ, আমি লোহা খেয়েও হজম করতে পারি, কিন্তু you may not remain like this forever. You have to really work hard to get a healthy life, long healthy life. In that context, sleep is very important. স্লিপ খুব ইম্পর্টেন্ট। তো কীভাবে স্লিপ, আপনি অনেক পেশেন্টকে দেখি আমাদের স্লিপ ঘুম আসে না, ডেজ, উইকস, মান্থস, ইয়ার্স টুগেদার দে আর টেকিং স্লিপিং পিল। স্লিপিং পিল না নিলে ঘুমই আসে না। তো কীভাবে, হোয়াট আর দ্য ওয়েজ ইউ ক্যান হ্যাভ এ গুড স্লিপ? দেয়ার আর ফিউ থিংস উইচ ইজ নোন এজ স্লিপ হাইজিন, যেটা করলে আপনার ঘুম সঠিকভাবে আসতে পারে। হোয়াট আর দোজ? নাম্বার 1, স্টপ ইউজিং গ্যাজেট ফ্রম ইভিনিং। সন্ধ্যাবেলা থেকে স্টপ ইউজিং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কম্পিউটার, ল্যাপটপ, অল দোজ থিংস। তো অ্যাভয়েড ইউজিং অল দোজ থিংস, ইভিনিং থেকেই ওটা অ্যাভয়েড করুন, কারণ এগুলো থেকে স্পেশালি মোবাইল অ্যান্ড ল্যাপটপ থেকে যে একটা ব্লু লাইট এমিট হয় সেটা আমাদের ঘুমোতে দেয় না, কারণ আমাদের ঘুমের জন্য একটা হরমোন তৈরি হওয়াটা ইম্পর্টেন্ট, সেটা নাম হচ্ছে মেলাটোনিন। তো মেলাটোনিন আমাদের পাইনিয়াল গ্ল্যান্ড একটা আছে, সেটা থেকে তৈরি হয়। অ্যান্ড মেলাটোনিন লেভেল যখনই বাড়বে সন্ধ্যাবেলা থেকে এটা বাড়তে আরম্ভ করে, যখনই বাড়ে তখনই আমাদের ঘুম আসে। কিন্তু যখনই আমরা আমাদের এক্সপোজ করছি টু আর্টিফিশিয়াল লাইট, স্পেশালি মোবাইল, ল্যাপটপ, অন্যান্য আর্টিফিশিয়াল গ্যাজেটস, তো সেটা থেকে আমাদের
মেলাটোনিন সিক্রেশন ইনহিবিট করে দেয়, তো তার জন্য আমাদের ঘুম আসে না। হয়তো আপনারা দেখে থাকবেন রাত্রিবেলা বেশিক্ষণ টিভি মোবাইল দেখলে বা ল্যাপটপ দেখলে ঘুম আসে না। তো স্টপ, নাম্বার 1 টিপ, স্টপ ইউজিং গ্যাজেটস, ইলেকট্রনিক গ্যাজেটস অ্যাট নাইট। দিনের বেলা করুন, ইউ ক্যান মডিফাই, দিনের বেলা আপনি করতেই পারেন না। সেম থিং ডাজন্ট অ্যাপ্লাই টু নেক্সট কোয়েশ্চেন, আপনি করতে পারেন টিভির ব্যাপারে কি, টিভিও তো একটা ইলেকট্রনিক গ্যাজেট। টিভি অ্যান্ড অল দিস থিংস আর নট সিমিলার। টিভি যদি আপনি 10 ফিট দূর থেকে দেখছেন দেন স্টিল ওকে, ইউজুয়ালি মোবাইল বা ল্যাপটপ আমরা অনেক পাশ থেকে দেখি, সো ইট কজেস মোর ইন্টারফিয়ারেন্স। টিভি যদি আপনি 10 ফিট দূর থেকে দেখছেন ইট মে নট হার্ম ইউ, সো you can see match, today is a match, I think you can see the match from a 10 feet distance, it won't harm you probably. That is number 1. So avoid using gadgets at night. Second, have a constant sleep and awake timing. তার মানে আমাদের সব কিছু অভ্যেসের উপর ডিপেন্ডেন্ট না। আমাদের সকালে খিদে কেন পায়, দুপুরবেলা খিদে কেন পায়, রাত্রিবেলা খিদে কেন পায়, কারণ ছোটোবেলা থেকেই আমরা উই আর অ্যাকাস্টম, সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে অ্যাকাস্টম, দুপুরবেলা ব্রেকফাস্ট করতে অ্যাকাস্টম, রাত্রিবেলা খেতে অ্যাকাস্টম। তো তখনই টাইম চলে আসে, আওয়ার বডি হ্যাজ অ্যান ইন্টারনাল ক্লক। বাইরে যেমন একটা ক্লক আছে, সূর্য উঠছে নামছে, তেমনই আমাদের বডিতে একটা ইন্টারনাল ক্লক আছে, সেটা অনুযায়ী সব কিছু হয়। তো আমরা যদি আমাদের স্লিপ সাইকেলটা ইরাটিক রাখি, একদিন আমরা ঘুমোচ্ছি 10টা, একদিন ঘুমোচ্ছি 2টোয়, একদিন আমরা উঠছি 5টা, একদিন উঠছি 10টায়, তাহলে কিন্তু ইউর স্লিপ উইল বি হ্যাম্পার্ড। তো মেক এ গুড হ্যাবিট, যখন আপনি ঘুমোতে যাবেন সেই টাইমে ঘুমোন, যখন আপনি উঠতে যাবেন মোটামুটি সেম টাইমই মেনটেন করবেন। হাফ অ্যান আওয়ার এদিক সেদিক ইজ ওকে, হাফ অ্যান আওয়ার 30 minutes প্লাস মাইনাস ইজ ওকে, বাট শুড নট বি টু ওয়েওয়ার্ড। যদি আপনি রাত্রিবেলা 9টায় ঘুমোতে যান, মোটামুটি 9:30 থেকে 9:30 মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। আর্লি মর্নিং, সাপোজ আপনি 5টার সময় উঠছেন, ট্রাই টু মেনটেন দ্যাট। অনেক ক্ষেত্রে কী হয়, আমরা ভাবি আজ তো সানডে, আজ আমি বেশি ঘুমিয়ে নিচ্ছি, আমি তো হলিডেতে আছি, আমি বেশি ঘুমিয়ে নিচ্ছি। নো, দ্যাট শুড নট বি ডান, কারণ বডি হ্যাজ দ্যাট ক্লক। এখন যদি আপনি এই ক্লকটাকে চেঞ্জ করছেন না, ইয়োর বডি উইল গেট কনফিউজড, ঘুম আসতে অসুবিধা হবে। তো ট্রাই টু ইনকর্পোরেট গুড হ্যাবিট, ট্রাই টু বি ডিসিপ্লিন ইন লাইফ। That's what I learned from my father. My father is 85-year-old and he is very hale and hearty. He is more fit than me. He can walk for up to 5-10 kilometers. He promptly sleeps at 8:30 and gets up at 3:30 and 4 o'clock. Last, I think 20 years I have been seeing that. And from that also I have learned. Sometimes you can learn from so many, from non-medical person also you can learn so many things. And so nowadays I also try to fall asleep at 9 o'clock. I'm not sure whom is it. I sleep at 9 o'clock. I finish all my job before that, go to bed at 9 o'clock, wake up by 4:30. So I'm not telling that everybody should sleep at 9 o'clock. What I mean to say is that try to regularize your sleeping habit. If you are sleeping at 10 o'clock, try to sleep by 10 o'clock. And if you are waking up, try to wake up by the same time, including holidays, including the vacation. Very important. Next, try to avoid tea and coffee after 2 o'clock. এখানে আসার পর somebody had offered me tea. I said no. কারণ there are people who are sensitive. চা বা কফি নিলে ওদের ঘুম আসে না। কারো কারো সেন্সিটিভিটি নেই, কিন্তু বেশিরভাগ আমাদের সেন্সিটিভিটি আছে। আপনি রাত্রিবেলা যখন আপনি কফি নিচ্ছেন বা চা নিচ্ছেন, আপনার ঘুমে কিন্তু এটা হ্যাম্পার করবে। তো কারো কারো সেন্সিটিভিটিটা বেশি থাকে। তো ট্রাই টু অ্যাভয়েড টেকিং টি অর কফি আফটার নুন, 2টোর পর থেকে টি কফি নেওয়াটা অ্যাভয়েড করুন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফোর্থ, আপনার ঘুমের যে দিস ওয়ান, বিফোর টেকিং গোয়িং টু বেড, ইট শুড ট্রাই টু টেক এ ওয়ার্ম শাওয়ার। একটু গরম জলে একটু চান করার চেষ্টা করবেন, কারণ গরম জলে চান করলে কি হবে, ইয়ার বডি টেম্পারেচার কামস ডাউন বাই 1 or 2 degrees। এটা ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ঘুমোতে যাই আমাদের বডি টেম্পারেচার কিন্তু ডিক্রিজ হওয়াটা ইম্পর্টেন্ট। বডি টেম্পারেচার ডিক্রিজ হলেই কিন্তু ঘুম আসবে। বডি টেম্পারেচার যদি এলিভেটেড থাকে ঘুম আসবে না। প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন, গ্রীষ্মকালে when the fan is not there, AC is not there, খুব গরম পড়েছে, ঘুম আসে? ঘুম আসে না কিন্তু, কারণ আমাদের বডি টেম্পারেচার এলিভেটেড থাকে। উল্টোটা হয় উইন্টার সিজনে, উইন্টার সিজনে ঘুম বেশি আসে, কারণ বডি টেম্পারেচার নিচে থাকে। তো ট্রাই টু গো ফর এ ওয়ার্ম শাওয়ার। আমি হট শাওয়ার বলছি না, কারণ যদি টেম্পারেচার যদি খুব বেশি থাকে, যে চানের যে জলের, সেটা কিন্তু আবার
টেম্পারেচার, আমাদের বডি টেম্পারেচারকে বাড়িয়ে দেবে। তো শুড বি মাইল্ডলি ওয়ার্ম, সামান্য একটু গরম জলে চান করুন just before going to bed. It will give you a good sleep. And try to do some relaxation activities like listening to music or read a book. Do not go for mobile, do not see Facebook, do not see WhatsApp. Read a printed book, very good. Read a printed book, listen to some music. Spirituality, something, if you are attached to spirituality, try to unwind, slowly try to come down. Have a good discussion with your friend or your family, spouse. By this way you can calm yourself down and you can sleep. So these are the tips where you can sleep in an efficient way. কারণ ঘুম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কোনো কিছু ঠিক থাকবে না। One of the last slides, snacking. আমি অলরেডি বলেছি, we keep on taking food. আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটে আছে, তার মধ্যে আমাদের স্ন্যাক্স করছি দিনে 3 বার, তো টোটাল 6 বার 7 বার আমরা খাচ্ছি। So that is causing all the problems. So eat like a lion. Lion does what? Lion কিন্তু দিনে 1 বার খায় বা 2 বার খায়, he doesn't keep on taking. আবার cows they keep on taking food always, they keep on grazing. দেখেন না মাঠে ঘাটে সবসময় খেতে থাকে কিন্তু। তো who is stronger? A lion is stronger or a cow is stronger? Obviously a lion is stronger. So তার মানে আমরা অনেকেই ভাবি যে আমি 1 বার বা 2 বার খাবো আমি তো দুর্বল হয়ে যাব। No, it doesn't make you weak. In fact, it makes you strong. And I myself have done this and I feel much more energetic. Usually 24 hours I usually take one. Today I have taken 1 meal, tomorrow I take 1 meal. It keeps you more energetic, both physically, mentally, in every way. So try to take once, or sometime might be difficult for you to take once, dine 2 বার আপনি নিতে পারেন, but stop taking snack every 2 hourly or 3 hourly. That's the moral of the story. And রাত্রির বেলা খাওয়া বন্ধ রাখুন, that is very important. স্লিপের ব্যাপারে আমি একটা কথা বলতে ভুলে গেলাম। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ গুড স্লিপ, ইউ শুড হ্যাভ অ্যাট লিস্ট 3 hours অফ গ্যাপ বিটুইন ইয়ার ডিনার অ্যান্ড ইয়ার বেড টাইম, ভেরি ইম্পর্টেন্ট। রাত্রিবেলা আপনারা নিজেরা হয়তো প্র্যাকটিক্যালি দেখেছেন, নেমন্তন্ন আছে, পেট ভরে খেলেন, হ্যাঁ, ঘুম আসছে না, হাঁসফাঁস করছে, ফিলিং ভেরি আনকমফোর্টেবল বিকজ ইউ হ্যাভ টেকেন টু মাচ অফ ফুড, ইয়ার বডি ইজ বিজি ইন ডাইজেস্টিং অল দ্য ফুডস। ঘুম করতে গিয়ে আসবে। When you are asleep, that means your body is trying to shut down all the system. It is coming to it's like a landing a plane. It is shutting all engine jeta jokhon take off korchil tokhon all the engines were acting very actively, but jokhon ei land down korche it is shutting down all the engines slowly. The ghumer kshetre when you are sleeping, it should slowly shut down your engines by giving rest to the body. তখনই যদি আপনি পেট ভরে ভাত খাচ্ছেন বা অন্য জিনিস খাচ্ছেন, you cannot have a good sleep. So at least try to have 2 to 3 hours of gap between ঘুম আর খাবার মধ্যে। তো try to finish your dinner by 6 o'clock, I would suggest. Maybe difficult for you, but কোনো কিছু difficult না। I try to finish my dinner at 4:35 o'clock. After that I do not take. So everything is in habit. If you inculcate some habit, is easy to follow. So at least try to, ওরকম না 10টার সময় আমি খেলাম 11টার সময় ঘুমোতে গেলাম, do not do that. Try to take at least 2 hours of gap between your dinner and your bedtime. So eat during daylight hours. অনেক ধর্মেও কিন্তু, জৈনরাও কিন্তু রাত্রিবেলা খায় না, they have a scientific basis for that. So already you have discussed about all these things. What to eat? What to eat means you reduce your consumption of refined sugars, refined grains. You should increase protein and healthy fat intake. So what about oils? Oils niye oneker misconception ache. What about oils? Ki oils newa uchit, ki oils newa uchit na? Oneke amra bhabi je refined oils newa uchit, whether it is true or not. So রিফাইন্ড অয়েলস অনেক কিছু আছে, যেমন সয়াবিন অয়েল, দেন সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, different types of refined oils are there, and refined oils ideally should be avoided at any cost. 3টে জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। The cooking oils, which all things to avoid? First, avoid using reheating the oil, মানে একই তেল আপনি বারবার হিট করবেন না। বাড়িতে অনেক ক্ষেত্রে আমরা করি, সাম অয়েলস আর লেফট ওভার, রান্নার পর রেখে দিলাম, আবার নেক্সট দিন আমরা ব্যবহার করলাম, ভেরি ব্যাড। দ্য মোর ইউ হিট দ্য অয়েল, more toxicity will generate, chemistry, doesn't it? Because oil basically is fat.
তো ফ্যাট, the lipids will get denatured, the advanced lipid end products. So lipids will get peroxidized, oxidized, and it's too bad for health. It is causing your heart disease and other things, obesity and cancer. So avoid using reuse of oil. একই তেল বারবার ব্যবহার করবেন না, one oil for one day, that day itself, after that discard, ফেলে দিন. By the same logic, avoid using restaurant food and street food. Restaurant food কি ওরা বারবার নিউ অয়েল ব্যবহার করছে আপনি মনে করছেন for your health? No, they are using the same oil time and again, and this is absolutely bad for health. It is creating a havoc in your system. So that's why try to limit going outside and taking restaurant food, because restaurant same তেল বারবার ব্যবহার করছে, রিহিট করছে. স্ট্রিট সাইডে তো আপনারা দেখছেন নিশ্চয়ই, একই তেল দিয়ে বারবার ভাজছে. তো অ্যাভয়েড দ্যাট ওয়ান. অ্যাভয়েড ফানাসপাতি আর ডালডা, ভেরি ইম্পর্টেন্ট. আমি ছোটোবেলায়, আমি জানি না এখন পাওয়া যায় কিনা ডালডা, ছোটোবেলায় প্রায় দেখতাম কি ডালডা ব্যবহার হয়. আই থিঙ্ক আওয়ার লেডিজ উড বি এবল টু টেল কি ডালডা এখনও ব্যবহার হয় কি না. যদি ডালডা ব্যবহার করে থাকেন, ডু নট ইউজ ডালডা, বিকজ ডালডা ইজ বিকজ ডালডাতে আছে ট্রান্স ফ্যাট. ফ্যাট অনেক টাইপের আছে. আমরা সবসময় ভাবি ফ্যাটস আর ব্যাড, অ্যাকচুয়ালি ইটস নট লাইক দ্যাট. ভালো ফ্যাটও আছে, খারাপ ফ্যাটও আছে. দেয়ার আর 4 টাইপস অফ ফ্যাট: monounsaturated fat, polyunsaturated fat, trans fat. So different types of fats are there. So trans fats are very bad. Trans fat কিসে আছে? Trans fat আছে ডালডায়. নট অনলি ডালডা, যখনই আপনি কোনো তেলকে বারবার রিহিট করতে থাকছেন, সেটাতে যে কোনো তেল থেকে কিন্তু সেটা ট্রান্স ফ্যাট তৈরি হবে. তো তার জন্যই অ্যাভয়েড রিহিটিং দ্য অয়েল. একই তেল বারবার হিট করাটা বন্ধ করুন, সেটা থেকে ট্রান্স ফ্যাট হবে, আর সেটা থেকে যত রোগের সৃষ্টি হবে. তো অ্যাভয়েড রিহিটিং দ্য অয়েল, নাম্বার 1. নাম্বার 2, অ্যাভয়েড ইউজিং ডিপ ফ্রাইং যত জিনিস আছে, ট্রাই টু অ্যাভয়েড. বাঙালিরা ডিপ ফ্রাই নিতে, দে আর ভেরি accustomed and they like taking deep fried foods, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ভেরি ডিপ ফ্রাইড. সো যতই আপনি তেলকে হিট করবেন, যত বেশি হিট করবেন, it will get denatured, there will be lipid peroxidation and toxic products. Chemistry যারা আছেন, they will be able to tell better than me because I'm not from chemistry background. So avoid using reheating the oil, reheat করা বারবার বন্ধ রাখুন, and avoid using the oil to very high temperature. Third, avoid using refined PUFA oil. আমরা সবাই ভাবি যে refined oils are very healthy, isn't it? কিন্তু refined oils are something which needs to be avoided. So I am finishing off next 5 minutes. So repeated heating of the oil causes significant damage. So avoid using cooking oil multiple times at home. Instead, use fresh oil every time you cook. So deep fried foods you should avoid, because if you keep on heating the oil, the toxicity increases. এগুলো দেখাচ্ছে যে টক্সিসিটি যতই আপনি হিট করবেন, যে কোনো তেলই হোক না কেন, টক্সিসিটি ইনক্রিজ হবে. সো আমরা সাধারণত মনে করি যে ফ্রেঞ্চ ফ্রাইজ আর ভেরি গুড ফর ইয়োর হেলথ. তো আমাদের বাচ্চাদের আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ দিই, উই গিভ ফ্রেঞ্চ ফ্রাইজ টু আওয়ার কিডস. কিন্তু আমাদের বাচ্চাদের নিশ্চয়ই আমরা সিগারেট দিই না. কিন্তু cigarette is causing much less harm compared to French fries, if you think scientifically also. কারণ এই ফ্রেঞ্চ ফ্রাইজ করতে গেলে যে অয়েল দিয়ে ওরা হিট করছে, সেটা থেকে যে টক্সিক কম্পাউন্ড তৈরি হচ্ছে, একটা টক্সিক কম্পাউন্ডের নাম হচ্ছে অ্যাক্রোলিন. বিভিন্ন টক্সিক কম্পাউন্ড তৈরি হয়, তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্রোলিন. তো এই অ্যাক্রোলিন যে কম্পাউন্ড আছে, সেটা ফ্রেঞ্চ ফ্রাইজে ইজ মাচ মোর দেন ইন সিগারেট. তার মানে একটা প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাইজের মিডিয়াম সাইজ প্যাকেট ইজ ইকুইভ্যালেন্ট টু 97 cigarettes, টেকিং 97 cigarettes. তো 97 cigarettes যত ইনহেল করলে যত অ্যাক্রোলিন আমাদের ভেতরে ঢুকছে, একটা মিডিয়াম সাইজ ফ্রেঞ্চ ফ্রাইজে কিন্তু ততটুকু অ্যাক্রোলিন আছে. তো নেক্সট টাইম আমাদের বাচ্চাদের যখন ফ্রেঞ্চ ফ্রাইজ দিচ্ছি বা পিৎজা দিচ্ছি বা অন্য কিছু দিচ্ছি, উই শুড রিমেম্বার দিস, দ্যাট ইট ইজ অ্যাবসলিউটলি ব্যাড ফর হেলথ.
তো আমরা অনেক ক্ষেত্রে অ্যাডভার্টাইজে দেখতে পারি কি হেলদি অয়েল, পুফা রিচ সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, রিফাইন্ড অয়েল, হেলদি অয়েল, অনেক সেলিব্রিটি অ্যাড দিচ্ছে। ইজ ইট রিয়েলি হেলদি? ওরা ক্লেম করছে দ্য ডিক্রিজ কোলেস্ট্রল। এই রিফাইন্ড অয়েলস যেগুলো আছে, সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, ক্যানোলা অয়েল, সোয়াবিন অয়েল, অল দোজ অয়েলস দে ডিক্রিজ দ্য কোলেস্ট্রল, তার জন্য এটা হেলদি। কিন্তু আমরা অলরেডি দেখেছি দ্যাট হার্ট ডিজিজ ইজ নট বিকজ অফ হাই কোলেস্ট্রল, হার্ট ডিজিজ বিকজ অফ এক্সেসিভ সুগার, টক্সিক কম্পাউন্ড। যখনই কোলেস্ট্রলটা ড্যামেজ হয় তখনই কিন্তু হার্ট ডিজিজ হয়। অ্যাবসোলিউট ভ্যালুর জন্য কোলেস্ট্রলের জন্য হার্ট ডিজিজ হয় না, যখনই কোলেস্ট্রলটা ড্যামেজ হয়ে যায় তখনই কিন্তু হার্ট ডিজিজ তৈরি হয়। আর ড্যামেজ কখন হবে? যখন ইউ আর ইউজিং ফ্রাইড ফুড, তখন ইউ আর ইউজিং আনহেলদি অয়েলস। তো রিফাইন্ড অয়েল ব্যবহার করলে আপনার কোলেস্ট্রল কমবে, কিন্তু এটা কিন্তু আপনার হার্ট অ্যাটাকও করবে। তো মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট রিফাইন্ড অয়েলস আর নট গুড ফর হেলথ। If you want to avoid any oil, avoid refined oil. Refined oil, avoid. Pardon? Ghee is very good. Ghee is very good. I'll come to that. So refined oil you should avoid it. কারণ রিফাইনিং যেটা প্রসেস হয়, the refining process is like a petroleum plant. It's something like that. So once you see কি এই অয়েলগুলো কীভাবে বানানো হয়, you won't take it, because they heat it multiple times. After that they put some chemicals, so many chemicals are there and it damages the oil. So ultimately what you are taking, দেখতে হয়তো ভালো লাগছে, the refined oil is looking very shiny, light color, and the packaging is also very good, heart healthy, hearted chubiyo আছে, but it is causing damage to you. So if you want to remember one thing regarding the oil, avoid refined oil. Refined oil is absolutely bad for health. Because refined oil, first of all, the refining process causes toxicity, and second, refined oil will প্রচুর omega-6 থাকে, and omega-6 excessive amount is bad for our health. So whichever is having high omega-6, these are bad for our health. So that's why moral of the story is that avoid refined oil. So you should use non-refined oil. Next question comes, কি তেল ব্যবহার করব? Non-refined, যেগুলি কাচ্চি ঘনি থাকে, যেমন মাস্টার্ড অয়েল, নন রিফাইন্ড। মাস্টার্ড অয়েলও রিফাইন্ড অয়েল আছে ভার্সন, যেগুলো নন রিফাইন্ড, ইউজ দ্য নন রিফাইন্ড অয়েল। সো they are branded as heart healthy because they decrease cholesterol, and they are proclaimed as cholesterol free, but they are doing just the opposite. They are causing damage to the cholesterol and it causing heart disease, because nowadays we know it is not the cholesterol which causes heart disease, it is the damage of the cholesterol which causing the heart disease. So it is not the cholesterol which is not the culprit of heart disease. Cholesterol is not the main culprit. যখনই কোলেস্ট্রলটা ড্যামেজ হচ্ছে তো সেটা থেকেই কিন্তু হার্ট ডিজিজ হচ্ছে। আর ড্যামেজ কিসের জন্য হচ্ছে? ড্যামেজ হচ্ছে বিকজ অফ এক্সেসিভ সুগার, রিফাইন্ড কার্বোহাইড্রেটস, ব্যাড অয়েল, repeated frying of the oil, refined oil, excessive puffa-rich oil, stress, toxins like smoking and all these are causing damage to the cholesterol, and সেটা থেকেই হার্টের সমস্যা হচ্ছে, not the absolute value of cholesterol. So you should avoid puffa containing oils, and refined oils also you should avoid. So this is a chart, কোন অয়েলে যত this blue line represents omega-6, যত অয়েলে omega-6 এর পরিমাণ বেশি থাকবে you should try to avoid. So see, sunflower oil 71% omega-6, corn oil 57%, soybean oil 54%, so all canola oil 21%. So these are oils which are very high in omega-6. So your idea is to reduce your omega-6 level, কারণ যত বেশি omega-6 আপনি নেবেন আপনার শরীরে ইনফ্লেমেশন বাড়বে আর কোলেস্ট্রল ড্যামেজ হবে, সেটা থেকে হার্টের সমস্যার সৃষ্টি হবে। তো অ্যাভয়েড সোয়াবিন অয়েলস, অ্যাভয়েড সানফ্লাওয়ার, ক্যানোলা অয়েল। ইনফ্যাক্ট আগে আমরা ভাবতাম কি স্যাচুরেটেড ফ্যাট ইজ ব্যাড, বাট স্যাচুরেটেড ফ্যাট ইজ নট ব্যাড, কারণ স্যাচুরেটেড ফ্যাটে ডাবল বন্ড নেই। কেমিস্ট্রি যারা আছে ওরা বলতে পারবে ডাবল বন্ড থাকা মানেই it can react with something else, it can react with oxygen, other things, and can get damaged. Saturated fat is saturated on its own, তো ওটা বাইরে থেকে কারোর সঙ্গে রিঅ্যাক্ট করতে পারে না। So if you are taking a saturated fat, it is good for health. So saturated fat কিসে আছে?
ঘি, যেটা উনি বলছিলেন, ঘি ইজ স্যাচুরেটেড ফ্যাটস, ইজ গুড ফর হেলথ। তো ঘি যদি আপনি হাই হিট করছেন, ইট ওন্ট গেট ডিগ্রেডেড। যেটা আমি বলছিলাম, হাই হিট কুকিং শুড বি অ্যাভয়েডেড। কখনো কখনো আমরা হাই হিট কুকিং করি, ফ্রাইং করি। তো ফ্রাইং যদি করতে হয়, ইউ শুড ইউজ এ অয়েল হুইচ ইজ হ্যাভিং আ হাই স্মোক পয়েন্ট, যেমন ঘি। ঘির স্মোক পয়েন্ট ইজ 250 ডিগ্রিস। তো তার মানে হচ্ছে ঘি যদি আপনি হাই হিটে কুকিংও করছেন, ঘি খারাপ হবে না। মাস্টার্ড অয়েলেরও স্মোকিং পয়েন্ট ইজ হাই। তো মাস্টার্ড অয়েলে যদি আপনি হাই হিটে কুকিং করছেন, এটা খারাপ হবে না। কিন্তু যদি রিফাইন্ড অয়েল আপনি হাই হিট কুকিং করছেন, যেগুলোতে ওমেগা 6 বেশি আছে, যেমন সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, ক্যানোলা অয়েল, সয়াবিন অয়েল, কর্ন অয়েল, এগুলোতে যদি আপনি হাই হিট কুকিং করছেন, এগুলো থেকে কিন্তু ড্যামেজ হবে। কারণ হাই হিট কুকিং করলে দিস অয়েলস আর গেটিং ড্যামেজড অ্যান্ড দিস আর কজিং হার্ট ডিজিজ। সো দ্যাটস সো তো ইন্ডিয়ানসদের প্রবলেম কি হচ্ছে, দে আর টু মাচ অফ রিফাইন্ড কার্বোহাইড্রেট নিচ্ছে, সুগার নিচ্ছে, এটা থেকে অ্যাবডোমিনাল ওবেসিটি হচ্ছে। টু মাচ রিফাইন্ড অয়েল নিচ্ছে, যেটাতে ওমেগা 6-এর পরিমাণ বেশি, বারবার রিহিটিং করছে, ডালডা নিচ্ছে, এটা থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা আগে কি, আমাদের পূর্বপুরুষরা কি ব্যবহার করতো? ঘি ব্যবহার করতো। আজকাল আমরা ঘি ব্যবহার করছি না, কারণ আমরা ভাবি ঘি ইজ ব্যাড ফর হেলথ। উই আর টেকিং রিফাইন্ড অয়েল, উই আর টেকিং এক্সেসিভ কার্বোহাইড্রেট, দ্যাট ইজ কজিং দ্য প্রবলেম। We are decreasing our fat intake, we are increasing our carbohydrate intake. We should take healthy fat. So, omega-6 oils are the root cause behind all those maladies, all those. So, যেটা আমি বলছিলাম, there are different types of fat: monounsaturated fat, polyunsaturated fat, saturated fat, trans fat. ট্রান্স ফ্যাট যেটা ডালডাতে আছে, যেটা বেকারি আইটেমস আছে, যেটা আপনারা দিলেন সামোসা, কচুরি, চানাচুর, ভুজিয়া, যত ফ্রাইড আইটেমস আছে, এগুলোতে আছে ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাটস আর ভেরি ব্যাড ফর হেলথ, অ্যাভয়েড দোজ। চানাচুর, কচুরি, ভুজিয়া, চপ, অ্যাভয়েড দ্যাট। দেন পুফা, যেটা আমি অলরেডি ডিসকাস করলাম, সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, ক্যানোলা অয়েল, সয়াবিন অয়েল, দিস আর অলসো নট গুড ফর হেলথ। গুড আর স্যাচুরেটেড অ্যান্ড মুফা। মুফা কিসে আছে? মাস্টার্ড অয়েলে আছে, বিভিন্ন নাটসে আছে, বিভিন্ন নাটস, যেমন ওয়ালনাটস, অ্যালমন্ডস, পিস্তাচিও, ব্রাজিল, পিনাটস, ম্যাকাডেমিয়া নাটস, বিভিন্ন নাটসে দে আর সোর্স অফ মুফা। তো মুফা ইজ গুড, মাস্টার্ড অয়েল, ভেরিয়াস নাটস a good source of mufa. Mufa is good for health, while saturated fat is also good for health, like butter, ghee, coconut oil, egg. egg সম্বন্ধে অনেক মিসকনসেপশন আছে, egg খাওয়া উচিত না, কুসুম খাওয়া উচিত না। অ্যাকচুয়ালি দিস ইজ রং, কারণ egg is rich source of protein, is good in good quality of fat. তো কুসুমে লোকে বলে there is a lots of cholesterol, তো কুসুম নিলে কোলেস্ট্রল বাড়বে, সেটা থেকে হার্ট ডিজিজ হবে। ইটস নট, ইজ এ রং কনসেপ্ট। কারণ আমাদের বডিতে প্রতিদিনই কোলেস্ট্রল তৈরি হয়, আমাদের লিভার কোলেস্ট্রল তৈরি করছে 3000 মিলিগ্রাম পার ডে ফ্রম দ্য লিভার। আর একটা এগে কতটুকু কোলেস্ট্রল আছে? এনি আইডিয়া? একটা এগে কুসুমে কতটুকু কোলেস্ট্রল আছে? ইজ হার্ডলি 150 to 200 মিলিগ্রাম, তার বেশি না। তো একটা এগ নিলে কিছু হবে না, আপনার দুটো এগ নিলেও কিছু হবে না। তো আমরা অলরেডি ডিসকাস করেছি, কোলেস্ট্রল ইজ নট কজিং দ্য হার্ট ডিজিজ, ইজ দ্য ড্যামেজ কোলেস্ট্রল। তো মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট আপনি এগ নিতে পারেন, ডিম নিতে পারেন, ইজ ভেরি গুড ফর হেলথ। ইভেন কুসুমের সঙ্গে নিতে পারেন। ইনফ্যাক্ট কুসুম ইজ বেটার দ্যান দ্য এগ হোয়াইট, কারণ এগ হোয়াইটে শুধু প্রোটিন আছে, অন্যান্য জিনিস নেই। এগে যত নিউট্রিশন আছে, যত গুড ফ্যাটস, ভিটামিন ডি, ভিটামিন কে, কোলিন, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা 3 কুসুমে আছে। তো ডু নট ডিসকার্ড, কুসুম ফেলে দেবেন না। টেক দ্য এগ উইথ দ্য এগ ইয়োক, দ্যাটস দ্য মোরাল অফ দ্য স্টোরি। তো ইভেন সো মাচ সো দ্যাট আমরা আগে ভয় পেতাম স্যাচুরেটেড ফ্যাট ইজ ব্যাড ফর হেলথ। ইভেন আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এখন বলেছে যে স্যাচুরেটেড ফ্যাট ইটস নট ব্যাড ফর হেলথ। তার মানে আপনি ঘি খেতে পারেন, আপনি বাটার খেতে পারেন, আপনি এগ নিতে পারেন, আপনি মিটস নিতে পারেন। দিস আর দ্য সোর্সেস অফ স্যাচুরেটেড ফ্যাট। তো স্যাচুরেটেড ফ্যাট সিন্স ইজ স্যাচুরেটেড, ওটা ড্যামেজ হয় না। তো তার জন্য যেহেতু এটা ড্যামেজ হয় না, ওটা থেকে অন্যান্য রোগের সৃষ্টি হয় না। তো দ্যাটস ওয়াই স্যাচুরেটেড ফ্যাটস আর কনসিডার্ড গুড নাওয়াডেজ। আগে যেটা বলা হতো স্যাচুরেটেড ফ্যাট শুড বি অ্যাভয়েডেড। সো সামবডি টেলস ইউ নেক্সট টাইম কি এগ নেবেন না, কুসুম নেবেন না, ডু নট লিসেন টু দ্যাট। কেউ যদি বলে মাংস নেবেন না, ডু নট লিসেন টু দ্যাট। যদি কেউ বলে কি ঘি নেবেন না, বাটার নেবেন না, ডু নট লিসেন টু দ্যাট। রাদার ইউ শুড অ্যাভয়েড রিফাইন্ড অয়েল।
Rather, you should avoid excessive carbohydrate, which is causing the disease. So now our idea is to avoid PUFA rich omega oil and embrace saturated fat or MUFA, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম কিসে কিসে আছে. So we have been conditioned to think unsaturated fats are good and saturated fats in ghee, butter and meat are bad. But this is the false, because so many studies have shown that saturated fats are good. So in summary, last 2 to 3 slides, you have to lose body weight. আমাদের দেখা উচিত আমাদের ওয়েস্ট সার্কামফারেন্স কত আছে. Male should be less than 35, for female should be less than 31. We should avoid high carbohydrate food, especially sugars, table sugars, sweets, juices, be it artificially made or be it homemade, ultra processed foods, cakes, biscuits, cookies, deep fried foods like samosa, kachori, bhujia, chanachur, chop, etc. Avoid PUFA rich refined oil. You should avoid refined oil. Avoid reheating the same oil, but every time use the fresh oil, very important. So avoid going to the restaurant very frequently. Use non-refined oil, that is kachi ghani, mustard oil, non-refined coconut oil, desi ghee, which is Bellona ghee from A2 cow. There is something different. For the lack of time, I won't discuss all those things. Limit white rice intake. Opt for alternatives like brown rice, parboiled rice, dalia or quinoa. Rotis, আটা বা ময়দা অ্যাভয়েড করুন. তার থেকে আপনি রাগি বা বাজরা বা বেসন বা মুগ ডাল দিয়ে করতে পারেন. ইনফ্যাক্ট রুটি আপনি কোকোনাট বা অ্যালমন্ড ফ্লোর দিয়েও করতে পারেন, which is very good for health. Significantly reduce the intake of refined carbohydrate and opt more for fiber-rich diet. Take lots of fresh fruits and vegetables, salads, seasonal fruits, but avoid the fruit juice. Avoid cold drink. Include unsweetened curd, very important. Curd is very good for health, but it should be unsweetened. মিষ্টি দই যেন না হয়. It should be unsweetened. এটাতে আপনি কিছু নাটস দিতে পারেন, যেমন আপনি ওয়ালনাটস দিতে পারেন. ওয়ালনাটস ইজ ভেরি গুড সোর্স অফ ওমেগা 3. তো দইয়ে আপনি একটু ওয়ালনাটস দিতে পারেন. ইউ ক্যান ইউজ সাম সিডস, যেমন পাম্পকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিডস, বিকজ দে আর রিচ সোর্স অফ ফাইবার. তো আপনি দইয়ের সঙ্গে যদি এগুলো মিশিয়ে খেতে পারেন, ইট উইল কিপ ইউ হেলদি. আপনার বাওয়েল ভালো থাকবে, ইউ ওয়ন্ট হ্যাভ কনস্টিপেশন, আপনার ট্রাইগ্লিসারাইড নর্মাল থাকবে, আপনার সুগার বাড়বে না. তো ইনকর্পোরেট আনসুইটেন কার্ড, অ্যান্ড কার্ডের মধ্যে আপনি বিভিন্ন রকম নাটস অ্যান্ড সিডস দিয়ে এটা আপনি খেতে পারেন. ইটস ভেরি গুড ফর্ম অফ, ইনফ্যাক্ট ইউ ক্যান হ্যাভ ইউর লাঞ্চ লাইক দ্যাট ওনলি. ওটা খেলে পেট ভরে যায়. তো হেলদি নাটস লাইক ওয়ালনাটস, আলমন্ডস, পিস্তাচিও, ব্রাজিল নাটস র নিতে হবে, রোস্টেড যেন না থাকে. র নাটস ইজ ভেরি গুড ফর হেলথ. ইনকর্পোরেট হেলদি ওমেগা 3 ইন দ্য ডায়েট. ওমেগা 3 কিসে কিসে আছে? ওয়ালনাটস, ভেরি গুড সোর্স অফ ওমেগা 3. Chia seeds, flax seeds, these are also very good source of omega 3. Egg is a superfood. Egg contains lots of omega 3. So you should incorporate egg in your daily life, very important. So eggs are healthy, keeps you full for a longer period of time. And you can take green tea, but should be unsweetened. Unsweetened green tea or black coffee.